বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ ও প্রবাস টিভির আরো একটি নিয়মিত আয়োজন দেশপ্রেমী প্রবাসীর কথা। আজকে 2021 সালের তৃতীয় দিন। আমরা শুরু করছি 2021 সালকে নতুন একটি অনুষ্ঠান দিয়ে শুরু করছি। আপনাদেরকে শুরুতে জানিয়ে দিচ্ছি 2021 সালের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দেশ ও প্রবাস টিভির পক্ষ থেকে, এবং কি সেই সাথে আমি হেলাল উদ্দিন মুন্সি আমার পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ ও প্রবাস টিভির নিয়মিত আরেকটি আয়োজন দেশপ্রেমী প্রবাসীর কথা। আজকে আমাদের মাঝে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন যারা প্রবাসী বসে আছেন, দেশের জন্য কাজ করতেছেন। আমরা তাদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো। তার পূর্বে প্রিয় দর্শক, আপনারা যারা ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হবেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দেবেন, এবং কি যারা প্রবাসী হয়ে আজকে এই লাইভটি দেখছেন আপনারা অবশ্যই শেয়ার করবেন। কারণ হচ্ছে এই অনুষ্ঠানটি শুধু আপনাদের জন্য, আপনাদের কথা শোনানোর জন্য। আপনাদের কথা আমরা শুনবো এবং কি অনেকেই শিখবে আপনাদের কথা থেকে। আপনারা এই অনুষ্ঠানে এসে আপনাদের সুখের কথা, দুঃখের কথা, আপনারা কি পজিশনে আছেন সবকিছু নিয়ে আমরা শুনবো, এবং কি বর্তমানে যে আজকে 1 বছর যাবৎ করোনাকালীন সময় আপনারা কিভাবে বসবাস করতেছেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনবো। তো প্রিয় দর্শক, যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের মূল্যবান মতামত দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছ থেকে উত্তর আশা করতে পারেন। আমরা আজকে যারা অতিথি আছেন তাদের পরিচয় আপনাদের সামনে সরাসরি করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব বিল্লাল হোসেন বেলাল, সিঙ্গাপুর প্রবাসী, কুমিল্লা, বাংলাদেশ। উনি সিঙ্গাপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। জনাব বিল্লাল হোসেন, আপনাকে দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন দেশপ্রেমী প্রবাসীর কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন মুন্সি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জি বিলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সিঙ্গাপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরেকজন অতিথি আছেন জনাব কামরুল ইসলাম পলাশ, ইতালি প্রবাসী। উনি যুক্ত আছেন ইতালি থেকে, ওনারও দেশের বাড়ি কুমিল্লা, বাংলাদেশ। জনাব কামরুল ইসলাম পলাশ, আপনাকে দেশ ও প্রবাস টিভির নিয়মিত আয়োজন দেশপ্রেমী প্রবাসীর কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন মুন্সি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং দেশ এবং প্রবাসী ভাইদেরকে অনেক ধন্যবাদ। জি, আপনাদের দুজনকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রবাস থেকে বসে আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি এসেছেন। আপনাদের মূল্যবান সময় থেকে আজকে আমরা শুনবো আপনারা প্রবাস জীবন কিভাবে পার করতেছেন, এবং কি করোনাকালীন সময় আপনারা কিভাবে জীবনযাপন করছেন আপনারা বিস্তারিত শুনবো, এবং কি যারা শ্রোতা আছেন আপনাদেরকেও শোনানোর চেষ্টা করব, আপনারাও শুনবেন। সেই সাথে প্রবাসীরা যারা আমার এই লাইভটি দেখবেন আপনারা অবশ্যই আজকে এই লাইভ প্রোগ্রামটি শেয়ার করে দিবেন, কেননা এই লাইভ প্রোগ্রামটি শুধু প্রবাসীদের নিয়ে। আপনি যেই দেশে থাকেন এবং কি আপনি প্রবাস করে এখন বাংলাদেশে অবস্থান করতেছেন, আপনিও চাইলে আমাদের এই অনুষ্ঠানে অতিথি আসতে পারেন। অতিথি আসতে চাইলে আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, চলুন আমরা প্রথম প্রশ্নে চলে যাই। জনাব বিলাল হোসেন, আপনার কাছে যাচ্ছি। বিলাল ভাই, আমি আপনার কাছে প্রথমে প্রশ্ন রাখবো। আমি আপনার ছোট্ট একটু পরিচয় সবার মাঝে তুলে ধরেছি। আপনি যদি আপনার বিস্তারিত, আপনি কোন জায়গায় আছেন, কি করতেছেন, এবং কি আপনার দেশের বাড়ি কোথায়, সবকিছু মিলে একটু আপনার পরিচয়টা দিতেন আর কি, জনাব বিলাল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আহ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব হেলাল আহমদ মুন্সি ভাই, আমার সহকর্মী, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যিনি অলরেডি ইউরোপ থেকে যোগদান করেছেন, কামরুল ইসলাম পলাশ ভাই, এবং আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ বিল্লাল হোসেন। কুমিল্লা শহরের, কুমিল্লা সদরের এক এক মুসলিম পরিবারে আমার জন্ম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি একটা পরিচয় দিতে প্রবাসী আসার পরে, যে আমি একজন প্রবাসী, আমি একজন বাংলাদেশি প্রবাসী। এটি আমার বড় পরিচয়, আমি এটাই সবচেয়ে গর্ববোধ করি। এটি আমার আসল পরিচয় আমি মনে করি। আর যখনই আমি সম্মুখীন হই এই প্রশ্নে, তখন আমি একটাই পরিচয় দিই, আমি বাংলাদেশি প্রবাসী। ওকে হেলালুদ্দিন ভাই। জি বিলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততম সময় থেকে আজকে আমাদেরকে সময় দিবেন, শুনবো আপনার কথা। থ্যাংক প্রিয় ইউ। দর্শক, আপনারা যারা দেখছেন আমাদেরকে অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আমি এখন সরাসরি আমাদের অতিথি আরেকজন আছেন কামরুল ইসলাম পলাশ। পলাশ ভাই, আমি আপনার কাছে যাচ্ছি। আমি সেম প্রশ্ন আপনার কাছে রাখবো। আমি আপনার ছোট্ট একটু পরিচয় শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরেছিলাম। আপনি যদি আপনার বাকি পরিচয়টুকু শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরতেন, আপনি বর্তমানে কোথায় আছেন এবং কি আপনার দেশের বাড়ি কি করতেছেন, সবকিছু মিলিয়ে আর কি, পলাশ ভাই। ধন্যবাদ হেলাল ভাই আপনাকে। আসসালামু আলাইকুম সবাইকে যারা এই অনুষ্ঠান দেখতেছেন, প্লাস এই দেশপ্রেমী ও দেশ টিভির পক্ষ থেকে পরিচালনা মোহাম্মদ হেলাল উদ্দিন ভাইকে, আমার শ্রদ্ধেয় বড় ভাই বেলাল হোসেন ইটালি প্রবাসী, সবাইকে অনেক ধন্যবাদ। আমার পরিচয় বলতে ছোট একটা পরিচয় দিই। আমি ইটালি প্রবাসী, আমার দেশের বাড়ি কুমিল্লা, দেশ তো বাংলাদেশ আমরা সবাই জানি।
তবে আমার রাইট। সহকর্মী বেলাল ভাই যে কথাটা বলছে, যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী। সুতরাং আমরা বাংলাদেশ নিয়ে কাজ করি, বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব রাইট। করি। আমরা এটাকে আমরা সবচেয়ে বড় পরিচয় মনে করি। তো আমি কামরুল ইসলাম পলাশ, ইতালি থেকে বলতেছি। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আমরা কথা বলতেছি। জি পলাশ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন ইটালি থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ততম সময় থেকে আজকে আমাদের মাঝে সময় দিচ্ছেন, কথা বলবেন। আর পলাশ ভাই, আমি আপনার কাছে আবারও যাচ্ছি। পলাশ ভাই, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন জি। থাকছে, আপনি প্রবাস জীবনে কবে পাড়ি জমিয়েছেন এবং কি আজকে কত বছর চলছে প্রবাস জীবন, পলাশ ভাই? আহ, আমি প্রবাস জীবন আজকে ইটালিতে প্রবাস জীবন প্রায় 10 বছর যাব চলতেছে। তো এখানে আজকে 10 বছরে আমি জব 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 নিয়ে এই প্রবাস জীবন কাটাইতেছি। আর এখানে আমি একটা কোম্পানিতে জব করতেছি। এইটাই হলো আমার প্রবাস জীবন। এইভাবেই আমার জীবন চলতেছে, ইউরোপ বলেন বা ইটালিতে বলেন। আর এটা নিয়ে জি, সামনের দিকে আগাইতেছি আর কি। আর দেশের কথাই ভাবতেছি, দেশের অবশ্যই উন্নয়নের অবশ্যই। কথা চিন্তা করে, বা নিজের নিজের ফ্যামিলি বলেন, নিজের জীবন বলেন, সবকিছু নিয়ে সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। এটাই। জি পলাশ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার কথা বলেছেন এবং কি শুনবো আপনার কাছে, আমরা যাব আবারও আপনার কাছে কিছুক্ষণ পরে। আমরা এখন আমাদের অতিথি আরেকজন আছেন, জনাব বিলাল হোসেন। আর বিলাল ভাই, আমি আপনার কাছে যাচ্ছি। বিলাল ভাই, আপনার কাছে আমার সেই প্রশ্নই থাকলো, আপনি প্রবাস জীবন কবে পাড়িয়ে জমিয়েছেন এবং কি বর্তমানে প্রবাস জীবন চলছে কত বছর যাবত, বিলাল ভাই? ধন্যবাদ সঞ্চালক সাহেব। আসলে দেখতে দেখতে কি বলবো, হাঁটি হাঁটি পাপা করে কখন যে যোগ পেরিয়ে গেল, এক যুগ অতিক্রম হয়ে গেছে অলরেডি। সিঙ্গাপুরে আমার নিজেও কল্পনা করতে পারি না কিভাবে সময় চলে গেল। আমি সিঙ্গাপুরে ইন করেছি 2008-এর মার্চ মাসে। আহ, এখন পর্যন্ত চলছে আলহামদুলিল্লাহ। উম এখন প্রায় 13 বছর অলরেডি ইতিমধ্যে আমি অবাক শেষ হয়ে গেছে। সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ চলছে ভালোই, আল্লাহর রহমতে, মেহরবানি, দোয়ায়। কিন্তু মাঝে মধ্যে চিন্তা করি চলে যাবো, 1 বছর পরে চলে যাব, 2 বছর পরে চলে যাব, কিন্তু দেশের স্থান কাল পাত্র পরিবেশ তৈরি হয়ে ওঠে না, বা নিজেরও চাহিদা পরিপূর্ণ হয় না, ফ্যামিলির চাহিদা পরিপূর্ণ করা হয় না, নিজেরও হয় না, যার কারণে এখনো থাকতে হচ্ছে। যাওয়া হচ্ছে না আর কি। ধন্যবাদ ভাই। যাওয়া হচ্ছে না। জি, ধন্যবাদ বিলাল ভাই আপনাকে। আমি আসবো আবার কিছুক্ষণের মধ্যে আপনার কাছে। প্রিয় দর্শক, যারা আমাদেরকে দেখতেছেন, আজকের দেশপ্রেমী প্রবাসীর কথা অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা প্রবাসে আছি এবং কি যারা প্রবাস করে দেশে চলে গিয়েছে, আমরা তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরবো, শুনবো তাদের কথা, শিখবো তাদের কাছ থেকে এবং কি তাদের সফলতার কথা, ব্যর্থতার কথা সব মিলিয়ে আমরা, আসলে একটা মানুষ প্রবাস থেকে আসে, দেশ থেকে প্রবাসে আসে অনেক বড় একটি আশা নিয়ে। সবাই সাকসেস হতেও পারে না, অনেকে আবার সাকসেস হয়ে যায়। তো সেই হ্যাঁ আসলে ভাই। সাকসেসটা কিভাবে হচ্ছে আমরা তাদের কাছ থেকে আমরা শিখবো, এবং কি যারা সাকসেস হয় নাই আমরা তাদের কাছ থেকে শিখে আমরা আসলে এই কাজগুলো না করলে আমরা হয়তো বা একটু সফলতা অর্জন করতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটাই। আপনারা চাইলে যারা সফল ব্যক্তি, আপনারা আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন, যারা সফল হতে পারেন নাই আপনারাও আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে, এবং কি করোনাকালীন সময়ে আমরা শুনবো করোনাকালীন সময়ে কিভাবে কি জীবনযাপন করেছেন আপনারা। প্রিয় দর্শক, দেখছিলেন আমাদেরকে এবং কি আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন। আমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে আমরা অতিথির কাছে প্রশ্নগুলো ছুড়ে দেবো, অতিথিরা প্রশ্নগুলোর উত্তর দেবেন। যে বিলাল ভাই, আমি আপনার কাছে আবারও একটি প্রশ্ন হুম, রাখতেছি, আপনি যেই হুম। দেশে আছেন ওই দেশের বর্তমানে কোভিড-19 পরিস্থিতি কি? আলহামদুলিল্লাহ সঞ্চালক ভাই, সিঙ্গাপুরের বর্তমান করোনা পরিস্থিতি অনেকটাই ভালো, অনেকটাই ভালো, ইমপ্রুভের দিকে। এখানে আক্রান্তের সংখ্যাটা এখন স্থানীয় বা লোকাল বা আমরা যারা প্রবাসী আছি, ফরেনার আছি, আমাদের নেই বললেই চলে। একটা দুইটা কেস এখন বর্তমানে হয়, এটা আপনার যারা বিদেশ ফেরত তারাই একটু হচ্ছে। আর নর্মালি এখানে আলহামদুলিল্লাহ সবকিছু স্বাভাবিক চলছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই মাসে, সরি ডিসেম্বর মাসে আপনার অলরেডি এই সিঙ্গাপুর সরকার আমেরিকান ফাইজার কোম্পানির যে ভ্যাকসিনটা রয়েছে, ওই ভ্যাকসিনটা ওরা অলরেডি নিয়ে এসেছে। এবং ডিসেম্বরের 30 তারিখ এই দেশের যে মহামারী অধিদপ্তর, যেটা ওই অধিদপ্তরের ডাক্তার এবং নার্স 30 জনকে তারা এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। ভ্যাকসিনটা যেই যে ফাইজার কোম্পানির যে ভ্যাকসিনটা, এটা 2টা ডোজে দেওয়া হবে। 30 তারিখ তাদেরকে প্রথম ডোজ দেওয়া হয়েছে, আর জানুয়ারির 20 তারিখ তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
আর এই মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা তারা পর্যবেক্ষণ চলবে, এবং কি দ্বিতীয় ডোজ দেওয়ার পরে যদি ইমপ্রুভ তারা দেখতে পায়, তাহলে এটা পর্যায়ক্রমে প্রথমে ওই দেশে, এই দেশের সরকারের ঘোষণা অনুযায়ী প্রথমে এই দেশের যারা সিটিজেন রয়েছে তাদেরকে দেওয়া হবে, পরবর্তীতে যারা পার্মানেন্ট রেসিডেন্ট রয়েছে তাদেরকে দেওয়া হবে, পরবর্তীতে আমরা যারা প্রবাসী রয়েছি আমাদেরকে দেওয়া হবে, ফ্রি দেওয়া হবে। সরকার পর্যায়ক্রমে আমরাও ইনশাল্লাহ পাবো, এই প্রত্যাশা আছি। এখনো স্টিল প্রক্রিয়াধীন পরবর্তী ডোজের। আই থিঙ্ক উত্তরটা পেয়েছেন মাননীয় সঞ্চালক স্যার। জি জি, ধন্যবাদ বিলাল ভাই আপনাকে। বিলাল ভাই, আমি আপনার কাছে সেম আরেকটি প্রশ্ন রাখতেছি। কোভিড-19 এর সময় আপনি পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করছিলেন, কোভিড-19 শুরুতে আর কি, যদি একসাথে বলতেন। হ্যাঁ, আসলে শুরুতে সিঙ্গাপুরে কোভিড-19 এর পরিস্থিতিটা বেশি একটা ভালো ছিল না, আমরা সবাই জানি। আহ যদিও ভাইরাসটা আপনার সম্ভবত আপনার অক্টোবর নভেম্বরের দিকে চায়না উহানে সৃষ্টি হয়েছিল 2019-এর। সিঙ্গাপুরে প্রথম প্রাদুর্ভাব ঘটে সম্ভবত 2000 জানুয়ারির দিকে, 2020-এর জানুয়ারির দিকে একটা দুইটা কেস, পজিটিভ কেস পাওয়া যায়। তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে এসে তার বিস্ফোরণ, 1000, 1100, 1200 পার ডে আপনার এই পজিটিভ কেস। আর সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আমরা যারা প্রবাসী রয়েছে, আমরা যেই রেসিডেন্স গুলাতে থাকি, আমাদের যে প্রবাসী যে আবাসিক এলাকাগুলাতে, তখন বিস্ফোরণ ঘটলো। সরকার সবকিছু বিবেচনা করে এপ্রিলের 7 তারিখ সিঙ্গাপুরটাকে তখন লকডাউন করে দিল, টোটালি লকডাউন। টোটালি লকডাউনের ভিতরে আমরা যারা প্রবাসী রয়েছি আমাদেরকে আটকাই দিল, সবাই টোটালি আটকাই দিল। 2 মাস তো লকডাউন ছিল পুরা সিঙ্গাপুর। আর প্রবাসীরা আমরা অনেকেই 5 মাস, 6 মাস, 7 মাসও কেউ ছিল। পর্যায়ক্রমে যখন পজিটিভ কেসের পরিমাণ কমতে থাকলো, তখন আস্তে 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 সরকার লকডাউন গুলো উঠানো। এখন ইনশাল্লাহ এখন পরিস্থিতি অনেকটাই ভালো। লকডাউন তো এখন নেই। নিয়মিত কিন্তু আমাদের টেস্ট চলছে। আহ, ধন্যবাদ সঞ্চালক স্যার। জি বিলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সরাসরি যাচ্ছি পলাশ ভাই আপনার কাছে। পলাশ ভাই, আপনার কাছে আমার সেম প্রশ্নই থাকলো। আপনি যেই দেশে আছেন ওই দেশের বর্তমানে কোভিড-19 এর পরিস্থিতি কি, বর্তমান অবস্থা কি, জি, যদি শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন। জি পলাশ ভাই। আহ, ধন্যবাদ সঞ্চালক সাহেব। আসলে কোভিড-19 এটা আমাদের জন্য একটা বড় একটি আসলে সবকিছু মিলিয়ে। তো দেখা গেছে যে চীনের উহান শহরের পরে কিন্তু এটা ইটালিতে কিন্তু ভালো অ্যাটাক করছে এটা করছে রাইট। এই কোভিড-19। তো আমরা যখন 2018-র ডিসেম্বর, সরি 2019-এর ডিসেম্বর বা 2020-এর জানুয়ারিতে, তখন দু একজন করে পজিটিভ পাওয়া যেত এই ইটালিতে। তো ইটালিতে দুই একটা পাওয়া যেত। তো পরবর্তীতে দেখা গেছে যে এটা তো ভয়াবহ আকারে ধারণ করছে, আর টিভি মিডিয়া আপনারা সবাই জানেন ওয়ার্ল্ডের ভিতরে। তো সেই তুলনায় এটা যেহেতু অনেক খারাপ অবস্থা ছিল, আমি বলবো যে সেই তুলনায় এখন একটু ভালোর দিকে। আর ইউরোপের তুলনায় এখনো কিন্তু বিরাজমান আছে। যেমন ইটালিতে বর্তমানে এখনো প্রতিদিন প্রায় 4 থেকে 500 জন লোক মারা যাইতেছে, প্লাস আপনার 18-20 হাজার 22 হাজার লোক আক্রান্ত হইতেছে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে ফাইজার অলরেডি পৃথিবীতে আসছে বা এটা উদ্ভাবন হয়েছে, সবাইকে দিতেছে ফাইজার ভ্যাকসিন। তো 2020 সালের ডিসেম্বর 28 তারিখ থেকে আমাদের ইটালিতে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। তো প্রথমে দেওয়া শুরু করছে যারা ডাক্তার নার্স, তাদের থেকে শুরু করছে। তো অলরেডি এগুলা দেওয়া শুরু করতেছে ওরা, প্লাস দিতেছে। অলমোস্ট এ পর্যন্ত আপনার প্রায় 50,000-এর মতো ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিন্তু এটার কতটুকু সুফল এখনো আসলে আমরা পুরোপুরি ভাবে জানতে, সুফল বা যেটাই আমরা টিভি মিডিয়া সবকিছু তো এই অবস্থায় প্রমাণ আছে। তবে বলবো যে এখনো মানে নর্মালি জি আছে পলাশ ভাই। আপনার এই গ্যাসটা। হ্যাঁ। আর বর্তমান জি পরিস্থিতি পলাশ ভাই, হচ্ছে আমি যে সাথে সাথে আপনার এখনো কাছে কিন্তু আরেকটি ইতালিতে প্রশ্ন আপনার রাখি। লকডাউন চলছে। আচ্ছা আচ্ছা, পলাশ ভাই, আমি আপনার কাছে জি সরাসরি বলেন। আরেকটি প্রশ্ন রাখি। আপনি কোভিড-19 এর শুরুতে কিভাবে মোকাবেলা করেছিলেন? একসাথে দুটোটা জি, প্রশ্ন রাখলাম কোভিড নিয়ে। হ্যাঁ, জি জি, ধন্যবাদ ভাই। কোভিডের ওটা তো আসলে আমাদের ভয় হয়েছিল, কারণ দ্বিতীয় কাঞ্চাবে কিন্তু ইটালিতে এটা মোটামুটি ভালো একটা আকার ধারণ করছে।
তো পুরোপুরি যখন জানুয়ারি 2020 সালের জানুয়ারি যাওয়ার পরে ফেব্রুয়ারি মার্চের দিকে আমাদের এটা পুরোপুরি ভয়াবহ আকার ধারণ করছে। তখন ইটালিয়ান সরকার মার্চের 15 তারিখ থেকে লকডাউন দিয়ে দিল। আর যখন লকডাউন দিয়ে দিল, আমরা কিন্তু তখন ইটালিয়ান থেকে শুরু করে আমরা প্রবাসী, আমরা সবাই কিন্তু লকডাউন দেওয়ার পর আমরা সবাই বাসায় ছিলাম। বাসা থেকে কারোর কোনো বের হওয়ার কোনো সুযোগ ছিল না। তবে সুযোগ একটু বের হচ্ছি না যে কোনো হসপিটাল, সঞ্চালক সাহেব, একটু লিভ নিচ্ছি না কয়েক মিনিটের জন্য, না যেটা দৈনন্দিন আমাদের দরকার, ওইটার জন্য সুপার মার্কেট, এই 3টা কারণে আমরা বের হতে পারতাম। আচ্ছা বিলাল ভাই, আপনার সমস্যা হলে একটু বের হয়ে আবার আসেন, জলদি আসেন, সমস্যা নেই। আচ্ছা পলাশ ভাই, আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই, যা বলতেছিলেন বলেন। পরে সরকার এটাও ডিক্লেয়ার দিয়ে দিছে যে করোনাকালীন সময়ে এই 3টা কারণে আপনারা বের হইতে পারবেন। তবে যদি আপনারা কোনো কারণে আক্রান্ত হন, জ্বর ঠান্ডা বা এরকম কোনো সিমটমই আপনার দেখা দেয়, আপনারা বাসা থেকে বের হবেন না। আপনারা সাথে সাথে অ্যাম্বুলেন্স কল করবেন, হসপিটালে কল করবেন, অ্যাম্বুলেন্স আসবে, আপনাদেরকে নিয়ে যাবে, তবে আপনারা বের হবেন না। ওইভাবে আমরা এটাকে মোকাবেলা করছি প্রথম দিকটা, কারণ প্রথম দিকটা তো ইটালিতে একটা ভয়াবহ আকার ধারণ করছে। তো এইভাবে আমরা মোকাবেলা করার পরে এখনো পর্যন্ত আমরা আসছি। জি ধন্যবাদ পলাশ ভাই, আপনাকে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। উনি আসলে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের সমবয়সী অনেক ভাই বন্ধু, আমাদের বাবার বয়সী অনেক মানুষ এই করোনাকালীন সময়ে মৃত্যুবরণ করেছে। আমরা তাদের প্রতি সুখ জানাই এবং কি তাদের জন্য দোয়া করি, যারা মুসলমান হিসাবে ইমান নিয়ে দুনিয়া থেকে গিয়েছে, তারা আল্লাহ জান্নাত ফেরদাউস নসিব করেন। কারণ হচ্ছে এই করোনার সময় হয়তোবা আমি আপনি আজকে যেভাবে কথা বলতেছি, কথা বলতে নাও পারতাম, করোনা কিন্তু আমাদের উপর দিয়ে গেছে, হয়তোবা আল্লাহ আমাদেরকে রহমত একটু বেশি দেওয়ার কারণে আমরা আজও বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আর জি পলাশ ভাই, বিলাল ভাই একটু সমস্যার কারণে উনি বের হয়েছেন, আবার আসবেন কিছুক্ষণের মধ্যে। পলাশ ভাই, আমি আপনার কাছে আবার একটি প্রশ্ন রাখতেছি। লকডাউনের সময়, হ্যাঁ, আপনার যে দেশে আছেন, লকডাউনের সময় ওই দেশের সরকারের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা পেয়েছেন? জি পলাশ ভাই। লকডাউন বলতে সরকার যখন, জি বলেন। জি ভাইয়া, যখন আমাদের ইটালিতে লকডাউন চলে বা লকডাউন দিছে, তখন সরকার পাশাপাশি কোনো লোক আর কাজ করতে, যাক আমাদের মাঝে বিলাল ভাই আসছে। লকডাউন কিন্তু সবাই বাসায় থাকতে হবে, সব ধরনের কাজ বন্ধ, সুতরাং বাসায় থাকা অবস্থা তো এখানে তো চলতে হবে, প্রবাসী বলেন বা স্থানীয় সবাই। তখন সরকার একটা যে 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 স্যালারি পায় ওইটার থেকে আপনার 60%, 70% বা 80% একটা স্যালারি তারা মান্থলি দিয়ে ইটালিয়ান গভর্নমেন্ট। তো সরকার ওইটাই করছে। আমিও বাসায় ছিলাম বা লকডাউনের সময় বা এখনো আছি, সরকার ওই 60%, 70% বা 80% প্রণোদনা কিন্তু প্রত্যেক মাসে দিয়ে যেতেছে। যেমন একজন ওয়ার্কার যদি সে 1000 ইউরো তার স্যালারি আসে, তাহলে সরকার তাকে 600 ইউরো অথবা যতদিন এই লকডাউনটা থাকবে, তো ওই ফেসিলিটিটা আমরা পাইতেছি বা সবাই পাইতেছে। জি পলাশ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনবো আপনার কাছেও, আপনার কথা আমরা শুনবো, এইভাবে আমরা এই সুযোগটা নিতেছি বা সরকার দিতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে পলাশ ভাই, আপনি থাকেন আমাদের সাথে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দেশপ্রেমী প্রবাসীর কথা অনুষ্ঠানটি, আজকে প্রথম পর্ব। আজকে যারা আমাদের সাথে উপস্থিত হয়েছেন এবং কি যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, একজন হচ্ছেন জনাব বিলাল হোসেন বেলাল, সিঙ্গাপুর প্রবাসী, কুমিল্লা বাংলাদেশ, এবং আরেকজন আছেন কামরুল ইসলাম পলাশ, ইতালি প্রবাসী, কুমিল্লা বাংলাদেশ। আজকে আমরা দুজনকে কুমিল্লা ডিস্ট্রিক্টের পেয়েছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে প্রিয় দর্শক, যারা আপনারা আমাদেরকে দেখবেন, আমাদের লাইভ প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দেবেন, এবং প্রবাসী যারা আমাদেরকে দেখবেন, আপনারা অবশ্যই এই প্রোগ্রামটি শেয়ার করে দেবেন এবং এই
প্রোগ্রামটি করা হচ্ছে শুধু আপনাদের জন্য। আপনারা দেশপ্রেমী যারা প্রবাসে আছেন আপনাদেরকে তুলে ধরবো আমরা, আপনাদের বর্তমান পরিস্থিতি জানবো, আপনাদের কাছ থেকে আমরা শিখবো, এবং কি যারা নতুন নব্য প্রবাসে আসতে চায় তাদেরকে আমরা শিখাবো আর কি। আর চলুন আজকে যারা দুজন অতিথির মধ্যে আমরা এতক্ষণ শুনছিলাম কামরুল ইসলাম পলাশ, ইতালি প্রবাসী, ওনার কথা। আমি এখন সরাসরি যাচ্ছি জনাব বিল্লাল হুসাইন বেলাল, সিঙ্গাপুর প্রবাসী, কুমিল্লা। উনি যুক্ত হয়েছেন সিঙ্গাপুর থেকে। জি বেলাল ভাই, আপনি, আপনার কাছে আমি প্রশ্ন রাখতেছি, আপনি যেই দেশে আছেন লকডাউনের সময় ওই দেশের সরকার থেকে কি কি ধরনের সহযোগিতা পেয়েছিলেন, বিল্লাল ভাই? ধন্যবাদ ভাই। আসলে লকডাউনের সময় একটু টানা লকডাউনে ছিলাম তো, প্রায় 6 মাস। কিন্তু এই দেশের সরকারের কাছ থেকে যে সুযোগ সুবিধা পেয়েছি, আমি মনে হয় আসলে কৃতজ্ঞতা, যে উপকারে উপকার যে স্বীকার করে সেই যে কৃতজ্ঞ। আজ স্বীকার করে না Right. কৃতজ্ঞ, আমরা বাংলা ভাষা যেটা বুঝি। এখন অকৃতজ্ঞ। সরকারের যে উপকারিতা, যে উপকার, যে সাহায্য সহযোগিতা করছে, আমি মনে হয় সংক্ষিপ্ত সময় বলে শেষ করতে পারবো না। আমি যদি স্টেপ বাই স্টেপ বলি, তারপরেও আজকে যেহেতু প্রশ্নটা আসছে, তাহলে আমি সংক্ষিপ্ত আকারে যতটুকু যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করব, শেয়ার করার ইনশাআল্লাহ। চেষ্টা করব। শুরুতে যখন আমরা লকডাউনে, তো পরিস্থিতি খুব খারাপ। তখন সরকার তো লকডাউন করে দিল। আমাদের তো আর মা বাপ নাই, আমরা হচ্ছে প্রবাসী, আমরা রাইট। ফরেন প্রবাসী কোয়ার্টারে থাকি। এখন লকডাউনের ভিতরে আমাদের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, এখন স্পেশালি খাদ্য। এখন আমরা খাদ্য কিভাবে খাবো? এখন আমাদেরকে খাদ্য খাইতে হইলে বাজার রুম থেকে বেরোতে হইব, বেরোতে হইলে কেনাকাটা করতে হবে। তাহলে আমরা লকডাউনটা অবশ্যই। পালন করবো কিভাবে? তো সরকার চিন্তা রাইট। করলো যে 3 বেলা আমাদেরকে খাওয়াইবো, আমরা রুমে থাকবো, 3 বেলা আমাদেরকে খাওয়াবে। তখন এই পরিস্থিতিতে আমাদেরকে 3 বেলা খাওয়ার ব্যবস্থা করলো, 3 বেলা করে খাবার দিত। তার ফাঁকে ফাঁকে রয়েছে বিভিন্ন অ্যাপস এর সিস্টেম চালু করলো, ডাক্তারি মেডিকেল রাইট। টিমের ব্যবস্থা করলো। মেডিকেল টিমরা এসে খোঁজখবর নিত, শারীরিক কি অবস্থা, মোবাইলে খোঁজখবর নিত, অ্যাপস এর মাধ্যমে খোঁজখবর নিত। আর খাবার তো চলছেই। আর পিপি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, কসমেটিক, the lotion, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, এভরিথিং, ওয়ান বাই ওয়ান। একটা মানুষের আমি মনে করি বাঁচার জন্য যা প্রয়োজন, যদি কেউ যদি বলেন যে তাহলে ফ্যামিলি মেম্বার দিব নাকি, না, এটা তো সম্ভব না। তাছাড়া মানুষের মৌলিক চাহিদা যা প্রয়োজন বাঁচার জন্য, এভরিথিং সরকার দিয়ে গেছে। আর আমি শুরুতে বলছিলাম আমি কুমিল্লা এক মুসলিম পরিবারে জন্ম। সবচেয়ে সবচেয়ে বেশি যেটা আমার কাছে ভালো লাগে, আমি যতদিন বেঁচে থাকি ততদিন সিঙ্গাপুর সরকারের জন্য দোয়া করব। একটা বিষয় হচ্ছে, যখন আমরা সবাই জানেন আমাদের লকডাউনটা এপ্রিলে শুরু হয়েছিল, আমাদের রমজানটা শুরু হয়েছিল এপ্রিলের লাস্ট এবং মের দিকে সম্ভবত। তখন রমজানটা যখন ঘনিয়ে আসতেছিল, তখন খুব একটা চিন্তিত ছিলাম, 3 বেলা খাবার পাচ্ছি। তখন চিন্তা করলাম 3 বেলা তো খাবার পাচ্ছি, কিন্তু যখন রমজানে যখন রোজা রাখবো, ইফতারটা কিভাবে করব? তারা তো মুসলিম সরকার না, ভোররাত্রে কিভাবে খাবো? একটা মানসিক একটা টেনশন কাজ করলো। রমজান শুরু হওয়ার 2 দিন আগে তখন সরকারি লোক এসে লিস্ট করলো যে এখানে মুসলিম কতজন। তো আমরা তো মনে করলাম যে কি কারণে লিস্ট করে, এটা সরকারের ব্যাপার স্যাপার। লিস্ট করে নিয়ে গেল। লিস্ট করে নিয়ে যাওয়ার পরে নোটিশ আসলো যে আমাদের ইফতার এবং ভোররাতের খাবার সরকার দেবে। তখন ফেসিলিটি এতটুকু দেবে আমি ভাবতে পারিনি। প্রথম দিন ভোররাত্রে দেখলাম 2টা বাজে ধোয়া উঠতেছে গরম খাবার। ভোররাত্রে 2 AM, যেটা 2টা বাজে ভোররাত্রে। নর্মালি আমরা ভোররাত্রে খাবারটা 2টা কি 3টায় খাই। দিয়ে গেল একদম ফ্রেশ খাবার, ভালো মানের কোয়ালিটি খাবার দিয়ে গেল। তখন আমি অবাক হলাম যে এর একটা বিধর্মী দেশ, ভোররাত্রে গরম খাবারটা যথাসময়ে। যে আমার নর্মালি 3টার ভিতরে আমরা খাবারটা পাইতাম, আর খাবারটা মনে হয় যেন 1 থেকে 1.5 ঘন্টা আগে রান্না করা। তখন আমরা ইপ্রিসিয়েট হলাম যে আসলে একটা মুসলিম দেশ না হয়েও কতটুকু হেল্প তারা করলো, রেসপেক্ট করলো আরেকটা ধর্মের প্রতি। সেম রাইট। ইফতার, ইফতারের জন্য তারা দেওয়া হলো প্রথম দিন প্রতিজনকে আপনার এই অস্ট্রেলিয়ার তৈরি মিল্কের কেস দিয়ে গেল, প্রতিজনের 1 কেস, 1 কেস করে, 1 প্যাকেট করে, বড় 1 প্যাকেট করে খেজুরের প্যাকেট পার মুসলিম পিপল একটা দেওয়া হলো। আর আদার থিং সুবিধা তো আর কি বলবো আপনার, মানে ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু রমজানের যে হেল্পটা আমি পাইছি এই সিঙ্গাপুর সরকারের কাছ থেকে, আমি রোজাগুলো আদায় করতে পেরেছি, আমাদের মুসলিম প্রবাসী ভাইরা রোজাগুলো আদায় করতে পেরেছে। তার জন্য আমি মনে করি, আমি যে আমি একজন প্রবাসী, নগণ্য প্রবাসী হিসেবে আমি যেরকম এই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি, আহ বাংলাদেশ হাই কমিশনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এখানে প্রায় 80,000-এর মতো বাংলাদেশি কাজ করে। আমি মনে করি মুসলিম মুসলিম আমি মনে করি সবাই আমার মতো এই দেশ সরকারের প্রতি রমজানের যে হেল্পটা, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি আমার সম্মানিত সঞ্চালক মহোদয়কে আমার পূর্ণ পছন্দটা।
জি বিলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকার একটি কথা বলেছেন, হৃদয় বিদারক। সেটা হচ্ছে আসলে আমরা জানি না মুসলিম যারা মুসলমান ধর্মে আছেন বা যারা আরব গালফে আছেন তারা এতটুকু সুবিধা পেয়েছেন কিনা। আসলে আপনারা একটা বিধর্মী দেশে যারা আমাদের মুসলিম ধর্মের না অন্য ধর্মের সংবিধানে লেখা আছে তারা কিভাবে একটু আপনার সহযোগিতা করেছে, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। সিঙ্গাপুরে যারা আছে হয়তো বা সিঙ্গাপুরের আমাদের এই ভাষাটা বুঝবে না, ও ইংলিশে বললে হয়তো বা ওনারাও বুঝতে পারতো। ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে, এবং কি বাংলাদেশে যারা আছে তাদের মাধ্যমে আমরা আবারও জানাচ্ছি দেশপ্রেমী প্রবাসীর কথা, এবং কি দেশ ও প্রবাস টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সিঙ্গাপুর গভর্নমেন্ট সরকারকে। জি প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে দেখছিলেন দেশপ্রেমী প্রবাসীর কথা অনুষ্ঠান পর্ব নাম্বার 1। আমাদের মাঝে দুজন আমন্ত্রিত অতিথি আছেন। এতক্ষণ কথা বলছিলেন মোহাম্মদ বিল্লাল হোসাইন বেলাল, সিঙ্গাপুর প্রবাসী, কুমিল্লার সন্তান, এবং কি আমাদের সাথে আরেকজন অতিথি আছেন জনাব কামরুল ইসলাম পলাশ, ইতালি প্রবাসী, কুমিল্লার সন্তান। আমরা শুনছিলাম তাদের কথা, এবং কি সেই সাথে আমাদের সাথে যারা আছেন আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, এবং আপনিও যদি একজন প্রবাসী হন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার কথা আমরা শুনবো, এবং কি শ্রোতাদেরকে আমরা কথাগুলো শোনানোর চেষ্টা করব। জি আমি আজকে এখন আপনাদের সাথে দুজনের কাছে আমি ছোট্ট করে একটু প্রশ্ন রাখবো। প্রথমে আমি যাচ্ছি পলাশ ভাই আপনার কাছে। পলাশ ভাই, প্রবাস জীবনে এসে আপনি কি পেয়েছেন কি হারিয়েছেন ছোট্ট করে যদি বলতেন। দুজনের প্রশ্ন আমি একই সাথে রাখবো আর কি। পলাশ ভাই প্রথমে। পলাশ ভাই। ধন্যবাদ হেলাল ভাই। আসলে করছেন প্রবাস জীবনে আইসা অনেক কিছু হারাইছি, আবার না পাইলে ভুল হবে পাইছি। তবে আমার কাছে মনে হইতেছে পাওয়ার থেকে মনে হয় হারানোটাই একটু বেশি। আমি কয় বছর ছিলাম, কয় মাস ছিলাম আমি আমার ফ্যামিলির সাথে, আর প্রবাস জীবন আমি কত বছর আছি। এই যে একটা গ্যাপ, এই যে সময়টা, আমার বাবা মা বলেন আমার ফ্যামিলি বলেন ওদের সাথে আমি কতদিন ছিলাম। এই প্রবাস জীবন থেকে এই বড় সময়টুকু কিন্তু আমার জীবন থেকে চলে যাইতেছে, বাস চলে গেছে। এটা হইলো সবচেয়ে বড় হারান। তারপরে যেহেতু প্রবাসে আছি, অনেক আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের ভিতরে অনেক লোক মারা গেছে, যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। ওদেরকে হয়তো বা এক দেখছি, হয়তো আর বাবা বলতে প্রবাসে প্রবাসী জীবন কাটতেছে, হয়তো সাময়িক একটা সুখ আছে বা একটা স্বপ্ন আছে। এই যে স্বপ্নটা বা পাওয়াটা, মানে সবকিছু মিলে এটাই মনে করতেছি যে পাইছি। সুখ দুঃখ সবকিছু মিলে হাসি কান্না নিয়ে আসি, এইটাই পাওয়া বা এইটাই না পাওয়া। আমি এতটুকুই বলতে পারি প্রবাস জীবনে। জি পলাশ ভাই, জি পলাশ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই কথাটা আসলে কি আর পেয়েছেন কি হারিয়েছেন। আমরা যারা প্রবাসে আছি আহ হয়তো আমরা আমাদের জি জি পলাশ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন যাচ্ছি বিলাল ভাই আপনার কাছে। বিলাল ভাই আপনি কি আমার কথা ক্লিয়ার শুনেন কিনা? জি বিলাল ভাই, আমি আপনার কাছে এই সেম প্রশ্নটা জি জি রাখতেছিলাম। প্রবাস জীবনে এসে কি প্রবাস জীবনে এসে কি হারিয়েছেন এবং কি কি পেয়েছেন যদি বলতেন আর কি, শ্রোতাদের উদ্দেশ্যে আর কি। তারপরে আমিও বলবো আজকে আপনাদের সাথে। ধন্যবাদ আহ, সঞ্চালক ভাই। আসলে প্রবাসে কি হারিয়েছি, আসলে এই প্রশ্নটা আসলে ব্যাপক, উত্তরটা আসলে ব্যাপক। যখন পদার্পণ করলাম, তাহলে আমি শুরুর দিকটা একটু বলতে হয়। প্রথম জি যেদিন প্রবাস জীবনে আসলে আমি কুমিল্লা শহরে বেড়ে ওঠা, ওই স্কুল গন্ডি পেরিয়ে যখন কলেজ লাইফে গেলাম তখন কুমিল্লা শহরের বাইরে আমার তেমন একটা যাওয়া হয় নাই। শুধু প্রবাসের উদ্দেশ্যে আমার ঢাকাতে প্রথম আসা, কিছুদিন থাকা, খুব কষ্ট হয়েছিল। তারপরে যখন প্রবাসে উঠলাম, প্রথম যেদিন বিমানে উঠলাম, এদিন আমার মনে হয় 4 ঘন্টার ফ্লাইটের টাইমের ভিতরে মনে হয় 3 ঘন্টায় চোখ দিয়ে জল পড়ছে। তা আসার পরে তো মনে হয় যেন দেশটাই হারাইলাম, দেশের মানুষগুলো হারাইলাম, কারোর কিছু দেখলাম না। সবচেয়ে বড় হারানো, আমার সবচেয়ে বড় যে ব্যথা, এটা হচ্ছে আমার এই পিতাকে হারাইছি, অনেক বন্ধু বান্ধবকে হারাইছি, সমবয়সী লেখাপড়া। আসলে এখন তো আমাদের তো রোগেরও বয়স নাই, স্পেশালি বাংলাদেশে।
যে কোনো মানুষ যে কোনো সময় চলে যায়। আগে শুনতাম যে 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 বাচ্চা যে ছোট সে একটু দেরিতে মরবে, তার মানে সে আস্তে আস্তে বড় হবে, বিয়ে শাদী করবে, সংসার হবে, বৃদ্ধ হবে, মারা যাবে। এটা একটা ছোটবেলা একটা প্রবাদ শুনতাম, কিন্তু আসলে তো মানুষের যাওয়ার তো কোনো সময় নেই, বয়স নেই, কোনো টাইম টেবিল নেই। আল্লাহ যাকে যখন পছন্দ করে, আল্লাহ যাকে যখন সিগন্যাল দেবে তখন সে চলে যাবে। তো এইটাই এখন বাস্তবতা। তো ওই বাস্তবতায় দেখলাম যাদেরকে রেখে এসেছি, যাদেরকে আমরা রেখে এসেছি তাদের ভিতরে দেখলাম, স্পেশালি আমার যে লোকালিটির যে মানুষগুলা, আমার মনে হয় 15 to 20% মানুষ আমি দেখতে পাইনি। যাওয়ার পরে অমুক কই, সেই কই, যখন প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম, সে ওইভাবে চলে গেছে, সে এইভাবে চলে গেছে, সেই স্ট্রোক করে চলে গেছে। এভাবে বই অনেক মানুষ হারিয়ে ফেলছে। এখন যারা সবচেয়ে আরো মজার বিষয় হচ্ছে, যেহেতু লাইভ প্রোগ্রাম আমাদের, খোলাখুলি বলাই, যেহেতু আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, কিছু কিছু আহ, যখন ছুটিতে যাই, কিছু কিছু ছোট ছেলে, জুনিয়র ছেলে এসে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে। আহ, এলাকার লোকও আমরা চিনি না, তার মানে বাচ্চাগুলোকে চিনতে পারি না, তার মানে তার বাবারা ছিল আমাদের বন্ধু বান্ধব, তারাও এখন বড় হয়ে গেছে, তার মানে লং টাইম বিদেশে, নতুন প্রজন্ম আবার গজে গেছে। দোয়া করি নতুন প্রজন্মের জন্য বাংলাদেশ তারা গড়ে উঠুক, সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে, এই প্রত্যাশা। ধন্যবাদ। সঞ্চালক, এগুলো আপনার আইডিতে আছে। জি পলাশ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সরি বিল্লাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিল্লাল ভাই, আসলে আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালক ঠিক আছে, কিন্তু আমিও একজন প্রবাসী। আপনাদের সাথে আমিও যদি একটু মিলিয়ে বলি আর কি, আসলে প্রবাস জীবনে আমরা যদি ওই যে আমরা পার্সেন্ট হিসাবে ভাগ করি, তাহলে আমরা 20% পাইছি, 80% আমরা হারাইছি। যেরকম হারাইছি আসলে প্রবাসী অবশ্যই। এসে কিন্তু আমরা প্রবাসী এসে আসলে কি পাইছি জানি না, হয়তো বা আমরা প্রবাসী ইনকাম করতে পারতেছি, আমাদের পরিবারকে ডেভেলপ করতে পারতেছি, আমাদের গ্রাম ডেভেলপ হচ্ছে, এভাবে কিন্তু দেশ ডেভেলপ হচ্ছে। কিন্তু সবচেয়ে আমার কষ্টের বিষয়টা হচ্ছে এই জায়গায়, আমি ছুটিতে যাওয়ার পরে আমি চলে আসি, আবার ছুটি শেষ করে আসার পরে 10 দিন পরে আমার দাদা মারা গেছে। আসলে আমি চাইছিলাম ছুটিটা বাড়াইতে আবার, তারপরে আমার বাবা চাচা জ্যাঠারা বললেন, তুই 10 দিন থাকবি, থাকার পরে যদি আবার কিছু না হয় তা আবার এই তো কষ্ট নিয়ে যাইতে হইব, তো চইলা যাইতে ভালো। কিন্তু আসছি আমি জানুয়ারির 15 তারিখে, 25 তারিখে দাদা মারা গেছে। আসলে সবচেয়ে কষ্টের বিষয়টা এটাই লাগছে, আমি মানে ফ্যামিলি একদম মেম্বার ছোট হারানো থাকতে, হয়। হ্যাঁ, একদম ছোট থাকতে যখন নামাজ পড়তাম দাদার সাথে যাইতাম, দাদার সাথে আসতাম। বড় হয়েও যখন আমি, তখনও আমার দাদু একটু ওই যে হাতটা একটু কাঁপতো, সেই জন্য দাদাকে আমি সাথে নিয়ে যাইতাম, সাথে নিয়ে আসতাম। প্রবাস থেকে যাওয়ার পরও সেম কাজটাই করা হয়েছে। তো সবচেয়ে কষ্ট লাগে এই বিষয়টা, দাদার সাথে একসাথে চলাফেরা করা, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত দাদাকে মাটি দিতে পারলাম না। আসলে আমি মনে করি এটার থেকে বড় কষ্ট আর কিছু হইতে পারে না। প্রিয় দর্শক, আসলে একটু কথাটা বলতে গিয়ে একটু আগে আবেগে আপ্লুত হয়ে গেছিলাম, সরি। আসলে আমিও সঞ্চালক হলে কি হবে, আমিও তো একজন মানুষ, আমি একজন প্রবাসী, সবার মনে দুঃখ থাকতেই পারে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সময় দিচ্ছেন। এবং কি প্রিয় দর্শক, যারা আমাদের এই প্রোগ্রামটি পরে দেখবেন, আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আমরা দেখতে দেখতে প্রায় 30 মিনিটের উপরে প্রোগ্রাম চলতেছিল, আমরা আর বেশি দীর্ঘায়িত করব না। আমরা কিছু প্রশ্ন আছে, এগুলা রেখে আমরা আজকের মতো বিদায় নেব। আপনারা দেখতেছেন দেশ ও প্রবাস টিভির আরেকটি নিয়মিত আয়োজন, দেশপ্রেমী প্রবাসীর কথা, যেটি শুরু হয়েছে 2021 সালের প্রথম রবিবারে। আমাদের প্রোগ্রামটি চলবে রবিবার বেসিক, যেহেতু আমাদের সারা পৃথিবীর মধ্যে আমাদের রবিবারে বেশি ছুটিটা হয়, শুধু আরব গালফে হয়তো বা শুক্রবারে হয়। সেজন্য আমরা রবিবার বেস প্রোগ্রামটা করেছি। বাংলাদেশ টাইম 4টা 30 মিনিটে শুরু হবে। আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানে অতিথি আসতে পারেন, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইউটিউবে দেখতে চাইলে ইউটিউবে গিয়ে দেশ ও প্রবাস টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যে সরাসরি আমি এখন যাচ্ছি জনাব পলাশ ভাই আপনার কাছে। পলাশ ভাই, অনেক কথা হলো। পলাশ ভাই, আমি আপনার কাছে প্রশ্ন রাখতেছি, আপনি যেই কর্মস্থলে আছেন লকডাউনের সময়, বা আপনাদের এখনো লকডাউন হচ্ছে, আপনি এই প্রশ্নটা উত্তর আগে দিয়েছেন, মালিক পক্ষ থেকে কি পেয়েছেন? আমি আপনার কাছে এই প্রশ্নটা এখন আর রাখলাম না, যেহেতু আপনি আগে প্রশ্ন উত্তর দিয়েছেন। মালিক পক্ষ থেকে আপনারা একটা পার্সেন্টেজ, একটা স্যালারি পাচ্ছেন মনে হয়, ওইটা আর কি। আমি আপনার কাছে প্রশ্ন রাখবো, আপনি কি মনে করেন আপনি যেই দেশে আছেন ওই দেশের বর্তমানে কি ভিসা সংযোগ আছে কিনা বাংলাদেশের সাথে? আপনি যদি ইটালি প্রবাসী, ইটালি থেকে বাংলাদেশে আসা যাওয়ার এমনকি বর্তমানে ভিসা কালেকশন আছে কিনা, যদি শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন। আহ ধন্যবাদ হেলাল ভাই বলছেন। সেটা হচ্ছে ইটালিতে বিগত বছরগুলোতে দেখা গেছে যে আজ থেকে 5-7 বছর হয়েছে সবসময় স্পন্সর ভিসায় লোক নিয়ে আসতো ইটালিতে বিভিন্ন দেশ থেকে, যেটা নাকি পার্মানেন্টলি এই দেশে কাজ করার জন্য
বা পার্মানেন্ট স্টে পাবে, কিন্তু সেটা আজ থেকে আরো 5-6 বছর আগে ইটালিয়ান সরকার অফ করে দিচ্ছে। অর্থাৎ কোনো ধরনের কোনো লোক আনে না ওরা, শুধু কৃষি ভিসা যেটা বলে সিজনাল, বছরে 2 বার ওরা লোক আনে। তো ওই লোকগুলা তারা কৃষি ভিসার জন্য তারা নিয়ে আসে বা এখনো আনতেছে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা লোক আনে। আজ থেকে আরো 5-6 বছর আগ থেকে মানে বাংলাদেশের যে কোটা আছে কৃষি ভিসার, ওই কোটাটা ইটালিয়ান সরকার অফ করে দিছে। হয়তো তারা যে কোনো একটা দুর্নীতি বা যে কোনো একটা কিছুর একটা কারণ এরকম রিজন দেখাইয়া বাংলাদেশের কোটা রাখেন। তো বিশ্বের অন্যান্য দেশে থেকে লোক আসে কৃষি বিষয়, কিন্তু বাংলাদেশ থেকে টোটালি কোনো লোক আসে না, কোনো স্পন্সর বিষয় প্লাস কোনো কৃষি বিষয়। তবে 2020 সালের নভেম্বরে দিচ্ছে যে 2020 থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এই 1 মাস ওরা কিছু লোক আনবে এবং বাংলাদেশ থেকেও আনবে। লোক আনবে বলতে এরকম, তারা পার্মানেন্টলি স্টে ভিসার জন্য কিছু লোক আনবে, আর কিছু লোক আনবে ওরা কৃষি ভিসা। তো এই বছর আবার এই কৃষি ভিসার কোটাটাও তারা খুলছে বাংলাদেশিদের জন্য, প্লাস স্পন্সর ভিসা ছাড়ছে ওটা বাংলাদেশিদের জন্য খোলা রাখছে। তবে এগুলো হলো কম সংখ্যক, যেহেতু কোভিডের কারণে দেশে একটা বিপদ। তো এগুলো হলো আলবের্গো বা টুরিস্ট পয়েন্টের কিছু কিছু এজেন্ট আছে বা কিছু হোটেল আছে, ওইটার মারফতে বা ওইটার উপর রিজন দেখাইয়া তারা ভিসা জমা নিচ্ছে, আর বাকি কিছু কৃষি ভিসা জমা নিচ্ছে। এটা একেবারে কম, যেগুলা হয়তো বা এগুলা আপনার ওই ভিসাগুলা লাগতেও পারে না লাগতেও পারে, কিন্তু সেই তুলনায় হয়তো বাংলাদেশ কৃষি ভিসার বড় জোর 2 থেকে 2,500 লোকের কোটা পাবে, আর স্পন্সর ভিসা বড় জোর 5 থেকে 600 লোকের কোটা পাবে। বাস এতটুকুই আমি বলতে পারি। আর জি পলাশ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, জি হয়তো বলেন। নেক্সট ইয়ার বা আমরা ভবিষ্যতে দেখবো যে আসলে ভিসা প্রসেস হয় কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে পলাশ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরবো আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা পলাশ ভাইয়ের কাছ থেকে সুন্দর একটি চমৎকার তথ্য পেয়েছেন। এতটুকু যারা বলতে পারি। প্রবাসে আসতে চান এবং কি ইতালিতে যারা প্রবেশ করতে চান, হয়তোবা বাংলাদেশে অনেকগুলো আমরা যেটা সরাসরি ভাষায় বলি দালাল আছে অনেক, আপনাদের কাছ থেকে টাকা নেবে, আনতেছে নিতেছে এইভাবে বলতেছে। আপনারা এইখান থেকে কিন্তু তথ্যটা পেয়ে গেলেন। পলাশ ভাই কিন্তু সরাসরি ইতালিতে বসে ইতালির কথা বলতেছিলেন। আপনারা অবশ্যই পলাশ ভাইয়ের এই ভিডিওটা দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন। আসলে অনেকেই বলবে আমরা নিয়ে যাব 1 সপ্তাহের মধ্যে, ভিসা দিয়ে দেবো 3 মাসের মধ্যে, পরে কিন্তু আপনারা পস্তাবেন। একটু খেয়াল করে কাজ করবেন। পলাশ ভাই, আপনাকে একটু ধন্যবাদ, আপনি চমৎকার একটি তথ্য দিয়েছিলেন। আমি এখন সরাসরি বিলাল ভাই আপনার কাছে যাচ্ছি। বিলাল ভাই, আপনার কাছে সেম প্রশ্নই থাকবে। সিঙ্গাপুরে আপনি যে আছেন, সিঙ্গাপুরে বর্তমানে কি বাংলাদেশ থেকে সরাসরি মানুষ যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা বা ভিসার ব্যবস্থা আছে কিনা, বিলাল ভাই? ধন্যবাদ ভাই। হ্যাঁ, সিঙ্গাপুরে আপনার অক্টোবরের লাস্টের দিকে ঘোষণা করা করা হয়েছে অলরেডি। যারা যেসব সিঙ্গাপুরের প্রবাসী আগে ছিল, করোনার কারণে দেশে যে আটকে গেছে, যারা পারমিট নিয়ে গেছে, ওয়ার্ক পারমিট স্টিল ভ্যালিডিটি ছিল, লকডাউনের কারণে আসতে পারেনি, তাদের জন্য ওপেন করে দিচ্ছে, তাদের পারমিট গুলো ওপেন করে দিচ্ছে। তাদের জন্য অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভাল দেওয়া হয়, আর নতুন আইপি হয়, ওয়ার্কার আসতে পারবে বাংলাদেশ থেকে। কিন্তু এখনো কোনো টুরিস্ট ভিজিট ভিসা এখনো বাংলাদেশ থেকে অনুষ্ঠিত শুরু হয়নি। শুধু ওয়ার্কার ভিসা কিছুটা চালু হয়েছে, আস্তে আস্তে পর্যায়ক্রমে আস্তে আস্তে বাড়ানো হবে। কিন্তু তারা যে বিধিনিষেধ দিছে, বিধিনিষেধের ভিতরে দেওয়া হয়েছে যে বাংলাদেশ সরকারের যে কোভিড-19 টেস্ট হয়, ওই 19 টেস্ট করে সার্টিফিকেট নিয়ে আসবে। আসার পরে এখানে তারা 14 দিন কোয়ারেন্টাইনে থাকবে। কোয়ারেন্টাইনের লোকেশন অ্যারেঞ্জ করবে সিঙ্গাপুর গভর্নমেন্ট। তারপরে 14 ডেজ, এই 14 ডেজ এর ভিতরে একদিন ব্লাড টেস্ট করাবে, একদিন সোয়াব টেস্ট করাবে সিঙ্গাপুর সরকার। তার জন্য হোটেল এবং সোয়াব টেস্টের জন্য $200, আর হোটেলের ভাড়ার 14 ডেজ এর জন্য $2,000, টোটাল $2,200 যাত্রীকে গন্তে হবে। যারা পুরানো লোক, কিছু কিছু আমাদের প্রবাসী ভাইয়ের ক্ষেত্রে কোম্পানি বস স্পন্সর করবে। আর যারা নতুন আইপিতে আসবে, নতুন ভিসা আসবে, তাদের তো বসের প্রশ্নই ওঠে না।
তারা যাত্রী নিজেটা নিজেই বহন করতে হবে $2200। আর অনেক পুরানো লোকও আছে যাদের কোম্পানি হেল্প করতে চায় না, নিজে পে করে আসতে হবে। কিন্তু কোয়ারেন্টাইনে থাকতে হবে 14 ডেজ। আর 14 ডেজ এর যে কস্ট $2200, সিঙ্গাপুর ডলার $2200, তাকে পে করতে হবে। হ্যাঁ, আই থিঙ্ক উত্তরটা পেয়েছেন ভাই। হুম। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের দুজনের কাছে একটি প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের কতটুকু অবদান? প্রথমে বলবেন বিলাল ভাই। বিলাল ভাই। আহ, আসলে এমন একটা প্রশ্ন করছেন, এমন একটা জায়গায় হাত দিছেন, আসলে এটার উত্তর যে কতক্ষণে দেবো ঠিক নেই। কারণ অর্থনীতিতে প্রবাসীরা এত অবদান রাখে, এটা আমি নিজেও জানতাম না যখন বই পুস্তক পড়লাম। স্পেশালি আমি এই বাংলাদেশ ব্যাংকের একটা তথ্যচিত্র যখন আমি দেখলাম, তখন আমার নিজেরই বিশ্বাস হতেছিল না যে সে আসলে প্রবাসীর কি এত অবদান। তখন যখন আমি নিজের দিকে তাকাইলাম, তখন ভাবলাম আমি নিজে তো প্রবাসী। তখন একটু গর্ব হইলো, আসলে আমরা কত অবদান রাখতেছি। আপনি দেখেন, স্পেশালি আপনার মার্চ থেকে লকডাউনটা শুরু হয়েছে, যখন মার্চ থেকে লকডাউনটা শুরু হয়েছে, পুরা পৃথিবীতে কিন্তু লকডাউন। যত আয়, উন্নতি, মেল, ফ্যাক্টরি সবকিছু বন্ধ। কিন্তু বাংলাদেশ সরকার যে সোনার হরিণ প্রবাসী, তাদের ইনকাম কিন্তু, তারা কিন্তু তাদের কাজ বন্ধ, কিন্তু তারা যেভাবে তারা তাদের পরিবারকে রক্ষার্থে তারা তাদের রেমিটেন্স পাঠাইছে। আমি ছোট্ট করে একটু কিছু তথ্য না দিলে নাই হবে, যেহেতু কথাটা বলাই হবে না। আমি তথ্যটা বলছি, আমার মুখের কথা না, এটা এর উপাত্তটা আমি বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের উপাত্ত দিচ্ছি। টোটালি যে লকডাউনটা ছিল তার ভিতরে সবচেয়ে বেশি জটিল সময়টা যেটা ছিল, সেটা হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলোতে। আমি জুলাই মাসে বাংলাদেশ ব্যাংকের রেকর্ড অনুযায়ী 259,92,92,00,000 মার্কিন ডলার প্রবাসীরা পাঠাইছে। ওই মুহূর্তে সব প্রবাসীদের কাজ বন্ধ, সবাই লকডাউনে, তারপরও পাঠাইছে। কেন পাঠাইছে? ফ্যামিলির দিকে তাকাইয়া, ফ্যামিলি বাঁচতে হবে, সামনে রমজান, কুরবানির ঈদ। পরবর্তী মাস আগস্ট মাসে 1,96,03,00,000 প্রবাসীরা পাঠাইছে। প্রবাসীদের কাজ নাই, প্রবাসীদের কাজ নাই, তারপরও পাঠাইছে। সেপ্টেম্বর মাসে 215,00,00,000, 10 লাখ মার্কিন ডলার পাঠাইছে। সেপ্টেম্বরও কিন্তু কাজ নাই, প্রবাসীরা পাঠাইছে। কিভাবে পাঠাইছে প্রবাসীরা জানে, এক আল্লাহ জানে। সব মিলিয়ে তারা 3 মাসে, লকডাউনের মাঝামাঝি সময় 3 মাসে 671,31,00,000 মার্কিন ডলার প্রবাসীরা পাঠাইছে। এটা বাংলাদেশের তথ্য মতে। বাংলাদেশের প্রবাসীরা কিন্তু বাইরে কাজ করে, বাংলাদেশ যখন কাজ করে বাইরে, তখন কিন্তু বাংলাদেশের আলো বাতাস তারা খায় না, নেয় না। আলো বাংলাদেশের, ভূমি নষ্ট করে না, বাংলাদেশের বিদ্যুৎ তারা গ্রহণ করে না, পানিও গ্রহণ করে না, কিন্তু শুধু দিয়ে যায়। ঠিক আছে, কিন্তু রাইট। হ্যাঁ, প্রবাসীরা পায় কি? অবাক হবেন, আমরা 18 কোটি মানুষ, তার ভিতরে আমার শ্রদ্ধেয় আমার যে প্রবাসী বন্ধু, উনি ইউরোপে আছেন। আচ্ছা, ওনার কথা, উনি উন্নত দেশে থাকেন, ওনার কথা বাদ দিলাম। আমরা যারা মধ্যপ্রাচ্যে আসি, 18 কোটির ভিতরে 1,25,00,000 প্রবাসী আমরা মধ্যপ্রাচ্যে আছি। শুধু মধ্যপ্রাচ্যে 1 কোটি প্রবাসী আছে, এটা বাংলাদেশ ব্যাংকের তথ্য। 1 কোটি প্রবাসী মধ্যপ্রাচ্যে, 1 কোটি প্রবাসীর সাথে জড়িত। আমি যদি প্রতিটা পরিবারের ভিতরে 4 জন করে সদস্য গণনা করি, তাহলে 4 কোটি মানুষ শুধু মধ্যপ্রাচ্যে প্রবাসীদের উপর নির্ভর করে। ইউরোপ গুলার বাদ দিলাম, শুধু মধ্যপ্রাচ্যের মানুষের উপর ডিপেন্ড করে বাংলাদেশের 4 কোটি মানুষ। এখন ব্যাপার হচ্ছে, কিছু কষ্টের কথা, আপনি যেহেতু এমন একটা জায়গায় হাত দিচ্ছেন, কিছু না বললে মনে একটু অতৃপ্তি থেকে যায়। দিন যতই রাইট। যাচ্ছে, আমাদের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা কিন্তু বেড়েই যাচ্ছে। ততই বেশি বাড়ছে। কষ্ট করছে এই করোনার সময়ে। আমরা যে পুরস্কারটা পেয়েছিলাম আমাদের গভর্নমেন্ট থেকে বা আমাদের দেশ থেকে, আসলে আমরা তো প্রত্যাশা করিনি। আমরা সমস্যাও ভুগতেছি। আপনি যদি, আমি কয়েকটা উদাহরণ যদি দেই সঞ্চালক মহোদয়, কয়েকটা উদাহরণ দেই। এয়ারপোর্টের বিষয়টা ধরেন, এয়ারপোর্টে কিন্তু আমরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি, প্রতিনিয়ত। আপনি নিজে একজন প্রবাসী, আপনি যেই দেশে থাকেন, এই দেশে এয়ারপোর্টের সিস্টেম আপনি দেখেন, নিজের চোখে দেখেন, নিজে উপভোগ করেন। আমি যে দেশে থাকি, ওই দেশের এয়ারপোর্টের সিস্টেম আমি দেখি, সচক্ষে উপভোগ করি। আসলে অনেকে বলে আমরা তো গরিব দেশ, আমরা তো উন্নত না। আর ভদ্র ব্যবহার পেতে হলে তো উন্নত টাকা পয়সা লাগে না। ভদ্র ব্যবহার রাইট। পেতে হলে, ভদ্র ব্যবহার দিতে হলে টাকা পয়সার ব্যাপার না, এটা হচ্ছে মনুষ্যত্বের ব্যাপার। আমরা জানেন, আমরা 100% শিক্ষিত না। অনেক মানুষ আছে প্রবাসী যারা মূর্খ, প্রবাসী। লেখাপড়া জানে না। কিন্তু যখন এয়ারপোর্টে আসে, আমার সচক্ষে দেখা, যখন এয়ারপোর্টে আসে, যখন তাদেরকে যখন কোনো ফর্ম দেওয়া হয় পূরণ করার জন্য, সে যখন বলে স্যার আমি তো লেখাপড়া জানি না, তখন কাস্টমার তার সাথে ব্যবহারটা করে যে আপনি
ফোন করতে না হলে যাওয়ার দরকার নেই, পরে আসেন। এই যে একটা করে ধমক, আসে। হুম। আর মনে যে একটা কষ্ট। আমাদের চিন্তা করা উচিত, এই প্রবাসীটা যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যেতে চায়, সৌদি আরবে যাবে। সৌদি আরব ভিসা দেওয়ার মানে উদ্দেশ্য কি? ওই লোকটাকে সৌদি আরব গভর্নমেন্ট অলরেডি গ্রান্টেড দিয়ে দিতে, সে সৌদি আরবে ইন করার অনুমতি প্রাপ্ত, সে যোগ্য। আর আমি কেন এখানে একটা একজন বাংলাদেশি প্রবাসীদের টাকায় বেতন পাইয়া আমি একজন কাস্টমার ভিতরে, আমি কেন তার সাথে দুর্ব্যবহার করবো? রং। তারপর আরেকটা কথা না বলি না হয়, এটা তো আমার ক্ষেত্রে, যখন সে দেশে যাবে, এখন তো আইন করে দিছে। আমি তো সব উদাহরণ দিতে গেলে তো অনেক সময় লাগবে, আমি একটা অবশ্যই পণ্যের অবশ্যই। উদাহরণ জি দিই। জি, বলেন। যেমন হ্যাঁ। মোবাইল। মোবাইল একটা সিমটম জিনিস। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। এখন সবাই দুইটা মোবাইল ব্যবহার করে, আমি নিজেও ব্যক্তিগতভাবে দুইটা মোবাইল করি। আমি মনে করি আমার সঞ্চালক মহোদয় আপনিও দুইটা ব্যবহার করেন, আমার সম্মানিত অবশ্যই। আহ, ইউরোপিয়ান প্রবাসী ভাই উনিও দুইটা মোবাইল ব্যবহার করেন। এখন গভর্নমেন্ট অনুমতি দিচ্ছে দুইটা মোবাইল। কেন আমার কি মা বাচ্চা বউ বাচ্চা নাই? আমার কি আত্মীয় স্বজন নাই? আমি অবশ্যই। তাদের জন্য, আমি সব করে আমার পরিবারের জন্য একটা মোবাইল নিতে পারবো না? পারবো না? সেম আমার অবশ্যই। আমার ক্ষেত্রে ঘটনা। আমি যখন লাস্ট হলিডেতে গেলাম, আমি আইনটা জানতাম না, আসলে এই আইনটা জানতাম না। তখন আমার মোবাইল ছিল 4টা, কষ্টের কথাই বলে যেহেতু পড়াশোনা চলে আসছে। তখন আমাকে বলা হলো যে আপনার মোবাইল কয়টা? তাই আমি বললাম যে স্যার আমি তো মোবাইল ব্যবহার করি আমার নিজেরই দুইটা, কিন্তু আমার দুইটা, পরিবার রাইট। আছে, আমার পরিবারের জন্য দুইটা মোবাইল আমি নিয়ে যাচ্ছি। উনি বলছে আপনি নিতে পারবেন না। কেন? আপনাকে ট্যাক্স দিতে হবে। কত স্যার? প্রতি মোবাইলে 7,000। আমার মোবাইলে বাংলাদেশি টাকা কিনা 12,000 করে 13,000। এখন এই মোবাইলের জন্য পিছনে আমি 7,000 টাকা দিতে হবে। তখন উনি আমাকে, তখন আমি ওনাকে বুঝাইলাম যে স্যার আমাদের পরিবারের জন্য তো নিচ্ছি, কিছু করার নাই, আপনার কোনো কিছু বলার থাকলে গভর্নমেন্টকে বলেন। তখন আমি বললাম স্যার গভর্নমেন্টকে আমরা পাবো কোথায়? আপনি তো গভর্নমেন্টের লোক। আমি কি, আমার কি ক্ষমতা আছে আমি প্রাইম মিনিস্টারের মন্ত্রণালয়ে কথা বলা, মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলা? সম্ভব না। আপনারা গভর্নমেন্টের লোক, আমার সমস্যা আপনাকে বলবো। তো উনি বললো, আমাকে বললে আপনি যদি বেশি কথা বলার প্রয়োজন নাই, যদি ভালো না লাগে মোবাইল রেখে চলে যান। আমি কি করব? তখন আমি আমার ডলার বাঙ্গাই, আমি আমার এই 7,000 করে, আমি আমার, যদিও আমার মোবাইলের দাম 11 থেকে 12 হাজার টাকা মাত্র বাংলাদেশি টাকায়, প্রতি মোবাইলে আমি 7,000 টাকা করে আমি ব্যাট দিয়ে তারপর আমি মোবাইল নিয়ে গেছি। এটা হচ্ছে একটা সমস্যা। আর প্রবাসীদের আরো সমস্যা হচ্ছে হয়রানি। হয়রানি বলতে কি, হয়রান। লং টাইম প্রবাসী থাকলে পাড়া প্রতিবেশী হয়রানি করে। হুম। কারণ তার তো রাজনৈতিক প্রভাব নাই, সে তো, তার রাজনৈতিক প্রভাব নাই, সে তো রাজনীতির সাথে জড়িত না, দেশের মানুষের সাথে সে ততটা ফেমাস না। শুধু রাইট। মানুষ জানে, শুনতে পারে তার একটু টাকা আছে, তার উপর যত যায় ঝামেলা আছে সব হুম। চেপে দিবে। আর সরকারের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করি একটু ভিন্ন। যেমন ভিন্ন, আসলে সবচেয়ে বেশি কষ্ট দেয়, আমি একটু বলি আর কি, একটু লং টাইম হয়ে যাচ্ছে জি তারপর আমি বলি। জি জি জি। কোভিড 19 এর সময় আমরা যে ব্যবহারটা পেলাম, আসলে আমরা প্রত্যাশা করিনি। যেমন যখন প্রবাসীরা, কোভিড 19 শুরু হয়ে গেল, বিভিন্ন দেশে লকডাউন বন্ধ হয়ে গেল, প্রবাসীদের কাজ নাই, অনেকে চিন্তা করলো কাজ যেহেতু নাই, পৃথিবীর পরিস্থিতি খারাপ, হয়তো বাঁচি কিনা মরি কোনো গ্যারান্টি নেই, যাই কাজও নাই, মরারও চিন্তা, দেশে যদি যাই যা হবে ভাগ্যে, দেশে চলে যাই, পিতা মাতার সাথে থাকি, পরিবারের সাথে থাকি, এই চিন্তা করে অবশ্যই। অনেকে দেশে আসার পরে এয়ারপোর্টে তাদের সাথে যে ব্যবহারটা করা হয়েছে, তারপরে তাদেরকে গাদাগাদি করে তাদেরকে কোয়ারেন্টাইনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে হজ ক্যাম্পে। আরে কোয়ারেন্টাইন অর্থ তো এই না কোয়ারেন্টাইন থাকবো সেপারেট। একটা রুমে যদি 10 জন দেওয়া হয় তাহলে কোয়ারেন্টাইন হয় কেমনে? কোয়ারেন্টাইন হুম। কিভাবে হয়? একজন 10 জনের লোককে যদি একটা রুমে দেওয়া হয়, হজ ক্যাম্পে কিন্তু গাদাগাদি করে দেওয়া হয়েছে, পত্রিকা রিপোর্ট অনুযায়ী দেখলাম। একটা রুমে যদি কোয়ারেন্টাইনের 10 জন নামে দেওয়া হয়, জেলখানার মধ্যে রাখা হচ্ছে আর কি। রাখা হয়েছে। এখন সঞ্চালক মহোদয়, একটা পজিটিভ কেস যদি থাকে, একদিনের ভিতরে বাকি 9 জন পজিটিভ হয়ে যাবে অটোমেটিক্যালি। রাইট। অবশ্যই। কোভিড 19 এর সিস্টেমটা হচ্ছে কোয়ারেন্টাইন মানে সেপারেট, আমি বন্দি থাকবো আমার একটা রুমে। এখন কিন্তু যে ব্যবহারটা করা হলো, এটা তো একটা কষ্ট। আর দ্বিতীয় কষ্ট, আপনার বাংলাদেশের অনেক মার্কেটে সাইনবোর্ড ঝুলিয়ে দিল, হুম। ব্যাংকের মধ্যে সাইনবোর্ড ঝুলিয়ে দিল কোনো প্রবাসী ঢোকা নিষেধ, মার্কেটে রাইট। সাইনবোর্ড ঝুলিয়ে দিল প্রবাসী ঢোকা নিষেধ। কতটুকু হার্ট রাইট। পেইন করে এই দৃশ্যটা, আমি কি মাত্র বলার চা মতো? দোকানে যে 5 টাকা কাপ চা বেচে উনিও সাইনবোর্ড ঝুলাই দিছে প্রবাসীরা এখানে আসা। প্রবাসী ঢোকা নিষেধ, প্রবাসী ঢোকা নিষেধ। এই যে রাইট। একটা, এখন আমার কষ্ট হলো, আমি কিন্তু সরকারের বিপক্ষে না, সরকারের বিপক্ষে, সরকারকে আমি জিনিসগুলো উপস্থাপন করতেছি। আমরা প্রবাসীরা কিন্তু রাজনীতি করি না, প্রবাসীরা আমরা দেশের জন্য কাজ করি, আমরা দেশের অর্থনীতিকে ডেভেলপ করার জন্য কাজ করি, আমরা আমাদের পরিবারকে ডেভেলপ করার জন্য কাজ করি। কিন্তু সরকার তো এই বিষয়গুলো দেখছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে প্রবাসীদেরকে এভাবে অপমান অবশ্যই। করা হচ্ছে, কিন্তু সরকারের অপমান পক্ষ করা থেকে হয়েছে। একটা প্রতিক্রিয়া দেখলাম না। সরকারের পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া দেখা হয়নি। এই জায়গায় আমাদের কষ্ট। আসলে আমাদেরকে হিউ হেয় প্রতিপন্ন করা হচ্ছে। সরকারের উচিত ওইদিকে একটু দৃষ্টি দেওয়া।
তারপর আরেকটি জি। সঞ্চালক মহোদয় বলি, যেহেতু আজকে প্রসঙ্গ চলে আসছে, যেহেতু এটা লাইভ অনুষ্ঠান, আমি মনে করি অনেকেই আমার অনুষ্ঠান দেখবে। দেখেন, একটু আগে আমি যে বাংলাদেশ ব্যাংকের তথ্য দিলাম, 750 মিলিয়ন US ডলার, মার্কিন ডলার যে গেল যে 3 মাসে, তাহলে এভাবে যদি 5 বছর হয়, তাহলে প্রবাসীদের কি পরিমাণ টাকা জমা হয়? একটা দেশ ডেভেলপ হতে হলে কত বছর লাগে? আমরা 71-এ স্বাধীনতা অর্জন করছি। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করো, উনি চেষ্টা করছেন শুরুতে, কিন্তু হায়াত বেশি পাননি। কিন্তু রাইট। বর্তমানে কি অবস্থা? 50 বছর তো লাগার কথা না আমাদের উন্নতির। তারপরে যারা মুক্তিযুদ্ধ করছে, মুক্তিযুদ্ধ যারা শহীদ হয়ে গেছে, তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করো। যারা জীবিত আছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি। কিন্তু তাদের সন্তানেরা, তারা দেশের জন্য যুদ্ধ করেছে, তারা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পাইছে, তাদের সন্তানেরা বিভিন্ন কোঠায় অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু আমাদের প্রবাসীরা, আমরা অর্থনীতি মুক্তির জন্য কাজ করছি, আমরা কি একটা কিছু চাইতে পারি না গভর্নমেন্টের কাছে? আমাদেরকে একটা কোটা করে দেওয়া হোক অবশ্যই। না। আমরা লং টার্ম যারা প্রবাসী আছি, আমাদের বাচ্চা কাচ্চা ভালো স্কুলে পড়বে, আমাদের বাচ্চা কাচ্চার জন্য একটা কোটা থাকবে। মুক্তিযোদ্ধাদের জন্য কোটা থাকে, যে একটা স্কুলে 100টা আসন থাকলে 2টা কোটা মুক্তিযোদ্ধাদের জন্য। দেখ না, আমাদের 2টা কোটা দেওয়া হোক প্রবাসীদের জন্য, প্রবাসী বাচ্চারা এখানে তালিকায় স্থান পাবে। চাকরির ক্ষেত্রে দেখ না, 2টা কোটা প্রবাসীদের জন্য। প্রবাসীদের রেকর্ড তো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রীর কাছে রয়েছে। আমি প্রবাসী, আমার রেকর্ড রয়েছে পররাষ্ট্র মন্ত্রীর কাছে। আমি অবশ্যই। প্রবাসী কিনা পররাষ্ট্র মন্ত্রীর দপ্তর থেকে সার্টিফিকেট নেবো, আমার বাচ্চা কাচ্চা এই সার্টিফিকেট দেখে ভর্তি হবে। এটা আমাদের দাবি যে এই জিনিসগুলো চালু করা হোক, তাহলে প্রবাসীরা তারা আরো উৎসাহ পাবে। আমরা কি করবো দেশে গিয়ে? দেশে তো কর্মসংস্থান নাই। আমি একটু আগে আমার মাননীয় সঞ্চালক মহোদয়, আমার সম্মানিত ইউরোপিয়ান বন্ধু also শুনছেন, আমি একটু আগে বলছিলাম একটা কথা, যে মধ্যপ্রাচ্যে আমরা আছি 1,25,00,000 প্রবাসী, আমরা 18 কোটি মানুষ। 1,25,00,000 প্রবাসী যদি দেশে যায়, কর্মসংস্থান কোথায় হবে? ইউরোপে কত কোটি আছে আমি জানি না, আমার সম্মানিত আমার কলিগ বলতে পারবে। কত কোটি প্রবাসী কত লোক ইউরোপে আছে, সবাই যদি একসাথে যাই, তাহলে কর্মসংস্থানটা কোথায় হবে আমাদের? আমরা যেহেতু প্রবাসী কর্মসংস্থান করছি, আমরা কিন্তু টাকাটা অবৈধভাবে পাঠানোর চেষ্টা করি না, আমরা রেমিটেন্স হিসেবে পাঠাই। প্রতিনিয়ত সরকার ব্যাট পাচ্ছে। আসলে সঞ্চালক মহোদয়, অনুষ্ঠানের সময় সংক্ষিপ্ততা বলতে পারলাম না আসলে, আবেগে আবেগে তাড়িত হয়ে মনের ভিতর থেকে কিছু কথা বেরিয়ে গেল। আমি জানি না দর্শকরা কিভাবে নেবে। ধন্যবাদ। জি বিল্লাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনলাম আপনার কথা অনেকক্ষণ লাগিয়ে, আসলে কথাগুলো ইম্পর্টেন্ট, আসলে আরো সময়ের প্রয়োজন ছিল। বা আমরা অবশ্যই আপনার এই কথাগুলোকে আমরা ছোট্ট করে কাট করে আমরা আবারও প্রচার করব, যাতে আসলে এই কথাগুলো পৌঁছায়। আমি সরাসরি এখন আমাদের অতিথি যিনি আছেন, কামরুল ইসলাম পলাশ। পলাশ ভাই, আপনি আছেন ইউরোপে, আপনি ইতালি প্রবাসী। আপনার কাছে আমি প্রশ্নটি রাখবো, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের কতটুকু অবদান আপনি মনে করেন, কামরুল ভাই? জি, ধন্যবাদ। জি। হেলাল ভাই, আমরা বলি প্রবাসীদের, তাই এটার অবদান আমার সহকর্মী সহমত। তবে অনেক বেশি এটার অবদান বলে গেছে। তবে প্রবাসীদের অবদান বাংলাদেশের রেমিটেন্সের জন্য অনেক বড় একটা অবদান। রাইট। একটা যে কোনো যে তার যতটুকু তার ইনকাম, যতটুকু তার সোর্স, ইনকামের সোর্স, ওইটার থেকে মানে সিংহভাগ টাকাটাই যেন সে দেশে পাঠাইতে পারে, তার বাবা মার জন্য বা তার ফ্যামিলির জন্য, তার তার ভবিষ্যতের জন্য কিছু। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু দেশে কিন্তু এটা একটা বড় আকার কিন্তু রেমিটেন্স হইতেছে, শুধু একজন না, হয়তো বেলাল ভাই পাঠ সবাই প্রবাসী। সুতরাং এই সব কিছু সবাই যখন এক এক করে যখন আমরা বা তালকে তিল করে যখন আমরা রেমিটেন্সটা দেশে পাঠাই, দেশে কিন্তু এটা বড় একটা আকার ধারণ করে রেমিটেন্স, যেটার মানে অ্যান্সার কথা আসলে এটা বলে শেষ করা, সবাই চেষ্টা করতেছে যে যতটুকু পারতেছে দেশ
এটা অনেক বেশি অবদান প্রবাসীরা যে অবদানের কথা আসলে দেশের মানুষ হয়তো মূল্য দিতেও পারে, নাও দিতে পারে। আবার নাও দিতে পারে, বা এটার মূল্যটা বুঝতেও পারে বা নাও বুঝতে পারে, কিন্তু এটা বুঝবে যারা প্রবাসী আছে, তারাই এটা ভালো বুঝবে। তো এটার অবদান অতুলনীয় আমাদের মতো একটা গরিব দেশের তুলনায়, যে প্রবাসী ধরনের একটা ব্যাপার, এটা অনেক বড় একটা ব্যাপার। তবে আমাদের কাছে ভালো লাগে মাঝে মাঝে যে আমরা পাঠাই, ঠিক আছে, অনেক কষ্ট করে, বা প্রবাসীদের অনেক অবদান, কিন্তু পরবর্তীতে যখন আমরা দেশের কথা ভাবি, এই কথা ভাবি, তখন এটা আমাদের বলে আমাদের একটা আনন্দ আসে। রাইট। তো আমরা সেই রেমিটেন্স, সেটা আমাদের অবদানের স্বীকৃতি হয়তো আমরা পাবো না, কিন্তু তারপর আমরা শুকরিয়া আদায় করবো যে আমরা এরকম একটা কিছু করতেছি বা করতে পারতাম। এটা আমরা গর্ব অনুভব করি। আর এটা আমি না, শুধু আমাদের এই প্রবাসী সবাই যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমি মনে করবো এটা আমার ভিতরে এই কাজটা করতেছে, এই অনুভূতিটা হইতেছে যে আমরা দেশের জন্য কিছু করতেছি। রেমিটেন্স যোদ্ধা আমরা সবকিছু ভালোভাবে না করতে পারলো, কিন্তু দেশের জন্য, সমাজের জন্য, পরিবার কিছু করতেছি, এটাই আমরা সবচেয়ে বড় পাওয়া, বড় সুখ আমি মনে করি। এবং আমরা জি প্রবাসীরা পলাশ সবাই ভাই, ভালো করি। হ্যাঁ জি পলাশ ভাই, কথা কিন্তু অনেক, আমরা এবং কারণ চাইতেছি কি, অনেক বলতে, অনেক সময়ের উদাহরণ সংক্ষিপ্তার কারণে আমরা দেওয়া হয়তোবা। সবগুলো অসম্ভব পলাশ ভাই আপনার কাছে আমি সবকিছু। আরেকটি আরেকটি প্রশ্ন সাথে সাথে রেখে দেই, আপনি বাংলাদেশ সরকারের কাছে, আপনি একজন প্রবাসী হয়ে আমাদের প্রবাসীর জন্য আপনার কি প্রত্যাশা, একবারে ছোট্ট করে, প্রত্যাশা কিন্তু অনেক, আপনি ছোট্ট করে একটু বলবেন পলাশ ভাই। জি 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 মাননীয় হেলাল ভাই, আপনি যদি তাই, আপনাকে আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে কিনা, ক্লিয়ার শোনেন কিনা আমার কথা? বিলাল ভাই, আমার কি ক্লিয়ার শোনা যাচ্ছে জি জি কিনা আপনি এখন জানেন, ক্লিয়ার শোনা যায়? আপনি প্রশ্নটা আবার করেন প্লিজ। হুম, আপনাকে একদম সংক্ষিপ্ত আকারে, আসলে আমাদের চাওয়া কিন্তু অনেক, আমরা এত কিছু চাইলে হয়তো দিতেও পারবে না বা সময়ের সমস্যা। আপনি সরকার, বাংলাদেশ সরকারের কাছে প্রবাসীদের পক্ষ থেকে ছোট্ট একটি কি প্রত্যাশা করেন, একদম সংক্ষিপ্ত আকারে কি প্রত্যাশা করেন আপনি? ধন্যবাদ বেলাল ভাই। আহ, মাননীয় হেলাল ভাই, আপনাকে একটা কথা বলি, আপনার প্রশ্নটা মনে এরকম ছিল, তাহলে সরকারের কাছে কি প্রত্যাশা করে। আইয়ো, ঠিক। এটাই তো আসলে আমরা সরকারের হুম, কাছে, আমরা যেহেতু প্রবাসী, আমরা নর্মালি এদের যে সুযোগ সুবিধাগুলা, আমরা চাই যে এগুলাই। প্রবাসে তো আমরা আসলে অনেক লোক আমরা মারা যাইতেছি, যেটা মানে অকল্পনীয় ভাবে। এখন রাইট। দেখা গেছে যে এই লাশটা যখন বহন করা হয়, এটার জন্য কিন্তু তার ফ্যামিলি বা বাইরে যারা থাকে, ওই প্রবাসীর আশেপাশে, তাদেরও সমস্যা হয়, বা লাশটা দেশে যাওয়ার অনেক সমস্যা হয়। এটা যদি সরকারের উদ্যোগ নিয়ে, যদি নিজ উদ্যোগে যদি নিয়ে যেতে পারে, এবং এটার সবকিছু দেশের কাজগুলা পর্যন্ত যখন কমপ্লিট করতে পারে, এই লাশের দাপন পর্যন্ত, তাহলে আমি মনে করি যে এটা প্রবাসীদের বড় একটা প্রত্যাশা ইয়ে হবে। আর জি বিলাল ভাই, এটাই আপনাকে আমার কাছে অসংখ্য মনে হয় যে ধন্যবাদ। প্রবাসীদের আসলে জন্য বড় হ্যাঁ, একটা প্রত্যাশা। আপনার কাছে পাশাপাশি প্রত্যাশা কিন্তু প্রবাসীদের আরো অনেক, কিছু আপনি যেমন, একটা প্রত্যাশা করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিলাল ভাই। ফিরবো আপনার কাছে, আমরা একসাথে শেষ করব। পলাশ ভাই, আমি এখন সরাসরি যাচ্ছি বিলাল ভাই আপনার কাছে। বিলাল ভাই,
আপনার কথা কিন্তু অনেক চাওয়া, কিন্তু প্রবাসীদের অনেক প্রত্যাশা। আপনি ছোট্ট করে যদি বলতেন আসলে সরকারের কাছে একবারে ছোট্ট করে কি প্রত্যাশা আপনার প্রবাসীদের নিয়ে? আহ, আহ, মাননীয় সঞ্চালক মহোদয়, আমার মনে হয় আগের বক্তব্যে আমি কিছু কথা অটোমেটিক অবশ্যই। চলে আসছে, তারপরে যদি আবার কোশ্চেনটা আসছে আমি বলি যে প্রবাসীদের জন্য প্রথম তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, বাংলাদেশে তাদের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমি আরেকটা উক্তি উঠাইছিলাম যে কোঠা প্রথা, তাদের জন্য একটা কোঠা দিতে হবে, তাদের বাচ্চা কাচ্চা যাতে লেখাপড়া করতে পারে, চাকরি বাকরি নিতে পারে, তাদের ঋণের ব্যবস্থা করতে হবে। এমনকি যত এজেন্ট আছে, যেসব প্রবাসীরা, যারা নবাগত প্রবাসী, যারা প্রবাসী এখন হয়নি, হতে চায়, যত দালালের দৌরাত্ম্য আছে এগুলা সরকার দূর করবে, সহজে যাতে তারা যেতে পারে, তারা ইয়ে করবে। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে যে আমার শ্রদ্ধেয় আমার কলিগ, প্রবাসী কলিগ, ইউরোপিয়ান কলিগ, উনি বললেন যে লাশের যে বিষয়টা, এটা আমরা দেখি। আসলে আমরা যখন, আমি একটা প্রবাসী যখন কাজ করে, তাহলে দুইটা সাইড বেনিফিট পায়। এক হচ্ছে প্রবাসী নিজে এবং তার পরিবার একটা সাইড, আর একটা সাইড হচ্ছে রাষ্ট্র এবং সরকার। দুইটা সাইড কিন্তু বেনিফিট পায়। আমি আমার পরিবারের জন্য আর্থিক সাহায্য পাঠালাম, আর্থিক টাকা পাঠালাম, কিন্তু এটা আমার ফ্যামিলিও বেনিফিট পাচ্ছে, আমার দেশ বেনিফিট পাচ্ছে, আমার সরকার বেনিফিট পাচ্ছে। আমরা ঠিক। যদি রেকর্ড দেখি তাহলে দেখা যায় কি অনেক জায়গায় এরকম কিছু ঘটনা ঘটছে, স্পেশালি সাউথ আফ্রিকা থেকে। লাশ কেউ নিতে চাচ্ছে না, মারা মারা যাওয়ার পরে। টাকা কিন্তু সবাই নিচ্ছে, মা ভাই বোন সবাই নিচ্ছে। মারা যাওয়ার পরে লাশ নিতে কেউ আসে না, যখন শুনছে খরচ লাগবে কেউ নিতে আসে না। তখন ওই মুহূর্তে সেই প্রবাসী লাশটা যাবে কোথায়? আমি মনে করি সরকার যদি এটা দায়িত্বটা নেয়, যে আনফরচুনেটলি, আল্লাহ না করুক, সবার জন্য দোয়া করি, সকল প্রবাসীকে আল্লাহ সুস্থ রাখুক, তারা যেভাবে আসছে নিরাপদে আসছে, কর্ম শেষ করে নিরাপদে দেশে চলে যাবে, এই প্রত্যাশা রাখি। যদি আনফরচুনেটলি কোনো দুর্ঘটনা ঘটে, যেন সরকারের তত্ত্বাবধানে তার লাশটা দেশে পাঠানো হয়, তার নিকট আত্মীয়র কাছে পাঠানো হয়। এই দাবিটা আমার থাকবে আর কি। আজকে আমিও আমার শ্রদ্ধেয় জি। আহ ইউক্রেন প্রবাসী ভাইয়ের সাথে এক দুই দাবিটা জি করবো। বিলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ পলাশ ভাই আপনাকে। আমরা প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে শেষ করব। সর্বশেষ একটি আপনাদের কাছে, দুজনের কাছে একটি প্রশ্ন রেখে শেষ করছি। প্রথমে আমি যাচ্ছি বিলাল ভাই আপনার কাছে। বিলাল ভাই, দেশপ্রেমী প্রবাসী অনুষ্ঠানের পক্ষ থেকে আপনি নবাগত প্রবাসী যারা আছে এবং কি যারা প্রবাসে আসতে আগ্রহী, তাদের উদ্দেশ্যে আপনি সর্বশেষ কি মেসেজ দিতে চাচ্ছেন এবং কি কিভাবে বিদায় নিচ্ছেন আজকের এই প্রোগ্রাম থেকে? ধন্যবাদ। আসলে যারা নবাগত প্রবাসী, যারা আসতে চাচ্ছে, আমি বাংলাদেশের তরুণ প্রজন্মকে বলবো, যারা তরুণ প্রজন্ম রয়েছে, আপনার মাধ্যমে, আপনার অনুষ্ঠানের মাধ্যমে দেশ ও প্রবাস টিভির দর্শকদেরকে বলবো, দেশ ও প্রবাস টিভি যারা অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে বলবো, আমি মনে করি আমার এই আহ্বানটা দেশ ও প্রবাস টিভির মাধ্যমে, আপনার সঞ্চালিত অনুষ্ঠানের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। অবশ্যই অবশ্যই। যারা বাংলাদেশে, যারা এখনো প্রবাসের খাতায় নাম লিখায়নি, নিশ্চয়ই তাদের নাম কোনো স্কুলের খাতায় আছে, কোনো কলেজের খাতায় আছে। আমি তাদেরকে হাত জোর করে অনুরোধ করব, যাদের নাম স্কুলের খাতায় রয়েছে, তারা স্কুলের গন্ডি পেরিয়ে তারা কলেজে যাবে, কলেজের গন্ডি পেরিয়ে তারা ভার্সিটিতে যাবে। যদি তারপরে যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, তারপরে তখন তাদের প্রবাস। উচ্চতর সার্টিফিকেট নিয়েও প্রবাসে ভালো জবের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অবশ্যই। আনফরচুনেটলি যদি ফ্যামিলি ক্রাইসিস হয়, কোনো সমস্যা হয়, যদি তারপরেও তাকে প্রবাসে আসতেই হবে, সে যেন আসে, এবং সরকারি ওয়ে। এই জন্য আমি আবার চলে যাব সরকারের কাছে, আমি চলে যাব মন্ত্রণালয়ের কাছে। যারা তারপরেও প্রবাসে আসতে চায়, যেন তাদেরকে সঠিক কাগজপত্র নিয়ে সরকারের সহায়তায় দালালের দৌরাত্ম্য থেকে মুক্ত হয়ে আসতে পারে এবং প্রবাসে থাকতে পারে। এই তার ফাঁকে আমি যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসতেন, আমি একটু সময় ব্যয় করছি। আমরা যারা প্রবাসে থাকি, আহ, আপনিও একটা দেশে হয়তো প্রবাসী, আপনিও একটা দেশে প্রবাসী, অবশ্যই আপনার দেশে একটা অবশ্যই। হাই কমিশন রয়েছে, আমি যে দেশে আছি আমার দেশে একটা হাই কমিশন রয়েছে। আমার সম্মানিত ইউরোপিয়ান যে আমাদের যে বন্ধু, উনি যে দেশে থাকেন ওই দেশেও কিন্তু একটা হাই কমিশন রয়েছে। হাই কমিশনটা হচ্ছে আমাদের দেশের একটা প্রতিচ্ছবি। আমি কিন্তু, দেখেন, আমাদের প্রবাসীদের নিয়ন্ত্রণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রী মহোদয় কিন্তু থাকেন ঢাকাতে। আমরা কিন্তু ওনাকে যাইতে পারবো না, কিন্তু আমরা হাই কমিশনে যাইতে পারি। তো আমি মনে করি হাই কমিশনার আর পররাষ্ট্র মন্ত্রী যখন কোনো প্রবাসীদের উদ্দেশ্যে কোনো ব্রিফ দেয়, উনি যদি পার্সোনালি সিঙ্গাপুরে কোনো প্রবাসী সম্পর্কে ব্রিফ দিতে চায়, উনি যদি পার্সোনালি, মন্ত্রী মহোদয় যদি পার্সোনালি কোনো ওমানের কোনো প্রবাসীদেরকে উদ্দেশ্যে ব্রিফ দিতে চায়, উনি কিন্তু তথ্য উপাত্ত ভিত্তিতে ব্রিফ দিব। কোথা থেকে তথ্য উপাত্তটা নেবে? ওই দেশের হাই কমিশন থেকে। সাপোজ বাংলাদেশ সিঙ্গাপুরের প্রবাসী সম্পর্কে বলতে চাইলে সিঙ্গাপুরের হাই কমিশন থেকে তথ্য উপাত্ত নেবে।
তো আমি মনে করি ওই হাই কমিশনার গুলো আরেকটু অ্যাক্টিভ হতে হবে, আমাদেরকে আরেকটু সহায়তার হাত বাড়াতে হবে। আসলে একটা মানুষ, একটা প্রবাসী যখন প্রয়োজন হয় তখনই শুধু হাই কমিশনে যায়, তার পাসপোর্ট রিনিউয়াল, আদার কোনো ডকুমেন্ট প্রবলেম যদি থাকে। তো আমি মনে করি সরকার যেন একটু দৃষ্টি দেয়, যে হাই কমিশনার আমাদেরকে আরো একটু বেশি হেল্প করে, আমরা যেন একটু হয়রানির শিকার না হই। আর কোনো প্রবাসী যদি কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় পড়ে, হাই কমিশনার যেন তত্ত্বাবধানে একটু খোঁজ খবর নেয়। সেম, আমি যে একটু আগে একই প্রসঙ্গ আবার আসছে, লাশের প্রসঙ্গটা, যদি কোনো সমস্যা আক্রান্ত হয়, স্পেশালি হাই কমিশনার যেন তার রেসপন্সিবিলিটিতে দেশটা পাঠানোর ব্যবস্থা করে। ধন্যবাদ। জি জি বিলাল ভাই, তো আপনাকে আমি অসংখ্য নিজেও ধন্যবাদ। আমরা হুম, আমি নিজেও একটু আনন্দিত, নিজেও একটু কি বলবো, আজকে আসতে পেরেছি, দুইটা মনের কথা বলতে পেরেছি আজকে। দেশ ও প্রবাস টিভি সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আমি আমার সম্মানিত আমার ইউরোপিয়ান যে আমাদের যে প্রবাসী বন্ধু, ওনাকেও ধন্যবাদ। সকল দর্শকদের ধন্যবাদ। আবারও আমি বিদায় নেওয়ার পূর্বে আমি 2021-এর নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিউ ইয়ার বলবো না, আমি বলবো নববর্ষ। আমি যেহেতু বাংলা ও, মায়ের সন্তান, আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আল্লাহ ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, সবাই ভালো থাকুক, সবাই সবার পাড়া প্রতিবেশী বিপদে আপদে সবার সহযোগিতায় একে অপরের পাশে দাঁড়াবো। সবাই নিজের ভিতর থেকে সবাইকে সম্মান করব। একটা কথা কি, উপর দিকে থুতু মারলে নিজের গায়ে পড়ে। আমি যদি রাইট। সম্মান দিতে জানি, সম্মান সম্মান দিতে পাবো। জানি। একটা কথা হুম, আছে আমার, শেষ পর্যায়ে আমি বলতে চাই, আমাদের একটা লেখিকা ছিলেন রাজিয়া মাহবুব, বাংলাদেশের একজন লেখিকা, তরুণ লেখিকা ছিলেন। ওনার একটা কথা, উনি ওনার একটা উপন্যাসে বলছিলেন, সুন্দর ব্যবহার একটা গল্প ছিল সেভেনে, আমার এখনো মনে পড়ে ওনার একটা উক্তি। ওই গল্পটা উনি বলছিলেন, কার্টেসি বিগেটস কার্টেসি, সুন্দর ব্যবহার পেতে হলে সুন্দর ব্যবহার দিতে হয়। তো দিতে আমি হবে, যদি রাইট। আমার পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করি, আমি যদি আমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করি, তাহলে সেম টু সেম সে আমার সাথে সুন্দর ব্যবহার করবে। তো আমরা সবাই অবশ্যই অবশ্যই। বাংলাদেশি, আমরা দেশটাকে সবাই একসাথে এগিয়ে নিয়ে যাব, সেই প্রত্যাশা রাখি। 50 বছর চলে গেছে, আমরা 50 বছর চাই না, আর বাকি 50 বছর আগে আমরা আমার পজিশনে নিয়ে যাব দেশটাকে, সেই প্রত্যাশা অবশ্যই। রাখি। ওকে, আসসালামু আলাইকুম। জি বিলাল ভাই, আপনি থাকেন আমাদের সাথে, আমরা একসাথে শেষ করবো। আমি সরাসরি এখন পলাশ ভাই আপনার কাছে সেম প্রশ্ন রাখতেছি। পলাশ ভাই, দেশ ও প্রবাস টিভির নির্মিত আয়োজন যে আজকে অনুষ্ঠান শুরু হয়েছে নতুন করে, দেশপ্রেমী প্রবাসীর কথা অনুষ্ঠানের পক্ষ থেকে নবাগত প্রবাসীদের এবং যারা প্রবাসে আসতে আগ্রহী তাদের উদ্দেশ্যে এবং কি আজকের এই ইয়ার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি সর্বশেষ কি মেসেজ দিবেন এবং কি কিভাবে বিদায় নিচ্ছেন, পলাশ ভাই? ধন্যবাদ পরিচালক সাহেব, হেলাল ভাই। আসলে আমি একটা কথা জি, এখানে বলতেছি, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, আর একেবারে আমাদের শেষ অনুষ্ঠানটা পর্যায়ে। যেহেতু লাইভ হচ্ছে, বা বিশেষ করে প্রবাসীদেরকে নিয়ে, আমাদের দুঃখ কষ্ট সবকিছু নিয়ে কিন্তু প্রবাসীদেরকে নিয়ে আমরা মোটামুটি আমরা করছি বা করতেছি। তো সর্বশেষ আমি যে মানে মানে যেটা আমার মনের ওপিনিয়ন, যেটা আমি বলবো যে তরুণ সমাজ, বাংলাদেশের বিশেষ করে তরুণ সমাজটা যেভাবে ঝুঁকতেছে, এটা আসলে পুরোপুরি দোষ দেওয়াটা ভুল। কারণ তারা হয়তো বা ওইভাবে তারা মনের ভিতরে এমন ভাবে একটা বাসনা নিয়ে নিছে যে তারা এখন প্রবাসী হইতেই হবে, তাদেরকে প্রবাসে যেতেই হবে। তবে আমাদের বিলাল ভাই যে কথাটা বলছে, যে যে স্কুলের খাতায় আছে, অর্থাৎ স্কুলে আছে, যে যে কলেজে আছে, স্টেপ বাই স্টেপ তাদেরকে উপরের দিকে যাওয়া উচিত। তারা তাদের এডুকেশন শেষ করবে, তাদের জবের চেষ্টা করবে, হয়তো ব্যক্তিগত কোনো একটা জব করবে, হয়তো কোনো একটা ব্যবসা করবে, কিন্তু আমি মনে করি যে তারা তাদের হাল ছাড়তে পারবে না। তাদের জি বিলাল ভাই, আপনার পলাশ ভাই আপনার মাইকটা মনে হয় বন্ধ হয়ে গিয়েছে, আপনি যদি মাইক্রোফোনটা একটু চালু করে কথা বলতেন আর কি। হ্যাঁ। হুম। এখন আপনার ক্যামেরাও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। আহ জি বিলাল ভাই, উনি সর্বশেষ শেষ সময়ে উনি হয়তোবা একটু নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে। আমরা সর্বশেষ আসলে নেটওয়ার্কের প্রবলেম, আমরা আসলে এই প্রোগ্রামটা করি কিন্তু ইয়ের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। উনি বিলাল ভাই আছেন সিঙ্গাপুর থেকে, পলাশ ভাই যুক্ত হচ্ছেন ইতালি থেকে। তো বিলাল ভাই, আমরা এখনই শেষ করব। আমরা পলাশ ভাই যেহেতু লাস্ট সর্বশেষ উনি কানেক্টেড হারিয়ে গেছেন, আমরা চাইতেছি ওনাকে যুক্ত করা যায় কিনা, উনি যুক্ত হতে পারতেছে না। তো
বিলাল ভাই, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী রবিবার বিকাল 4টা 30 মিনিটে বাংলাদেশ সময়। বিলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সিঙ্গাপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং কি পলাশ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এখন নাই হয়তোবা, আপনি ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সেই সাথে যারা এই প্রোগ্রামটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দেশপ্রেমী প্রবাসীর কথা অনুষ্ঠানের প্রথম নাম্বার পর্ব আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী রবিবার বিকাল 4টা 30 মিনিটে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।